আমি একটু কথা বলতে হ্যাঁ চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। এখানে যে ঘটনাগুলো ঢাকাতে বিস্ফোরণ হয়ে যাবে, হ্যাঁ অনেক ঘটনা আছে আমার, হ্যাঁ যেগুলি হয়তো সকালে দেখা যাবে আমি পড়ে আছি, হ্যাঁ ফাইনাল হয়ে গেছি। হ্যাঁ অতএব এখন কি করবো, তো বলছিলাম হ্যাঁ মূলত হলো আপনাকে দেখার সামনাসামনি। আচ্ছা আমার মনে একটা আশা ছিল, হ্যাঁ 5 বছর যাবৎ আমি আশা ছিলাম। হ্যাঁ আমি যখন প্যারালাইসিস হয়ে গেলাম গত বছর মে মাসে, হ্যাঁ তখন থেকে আর একটু একদম সিরিয়াস অবস্থা হইলাম। কিন্তু এর আগে ছিলাম যে আমি একদম আসবো, কিংবার সাথে দেখা করবো, এরকম একটা প্ল্যান। কিন্তু 2-3 বার আইসাও দেখা গেল যে চলে গেছি, কাজের ভিতরে ঢুকে গেছি। কাজে বেজে এখন আপনি মনে করতেছেন যে গল্পগুলো যদি লোকজন জানে তাহলে আপনার বিপদ হইতে পারে। বিপদ হতে পারে, কিন্তু পর্দার আড়ালে যদি ব্যাকগ্রাউন্ড আমি বলি যে আমার আউট অফ সিন, আউট অফ মাইন্ড, এরকম ধরনের কোনো মানে ব্যবস্থা আপনার থাকে। চেহারাটা যদি না দেখা যায় তাহলে আমার চেহারা, আমার লোকেশনও চেঞ্জ করতে, যেটা আমি পালায় বেড়াতেছি 30 বছর যাব। এখনো পালায় বেড়াচ্ছেন? না, এখন আর ওই জীবনটা নাই। আচ্ছা কিন্তু আমি পালায় বেড়াইছি 27 বছর। আচ্ছা 27 বছর আমি বিভিন্ন গ্রুপ থেকে সরে গেছি। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের প্রচার নীতিমালা থেকে আমরা আপনার নাম পরিচয় সবকিছু গোপন করতে পারি, পাশাপাশি আপনার ফেসটাও যাতে না বোঝা যায় সেভাবে আমরা প্রচার করতে পারি। এতে আপনার কোনো আপত্তি নেই? জি না। আচ্ছা, তাহলে আমি পুরো গল্পটা শুনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি অনুষ্ঠানে। বহুদিন পরে আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে এই কারণে যে আমি রেডিওতে একটা অনুষ্ঠান করতাম, যদি আপনারা জেনে থাকেন, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিওতে। ওখানে সবাই এসে কনফেস করতো। এই অনুষ্ঠানটার জন্ম ইতিহাস নিয়ে একটা মজার গল্প আছে। আজকে একটু শুরুটা অন্যভাবে হলো, তো একটু বলে দিই আপনাদেরকে। এই অনুষ্ঠানটার পরিকল্পনা করেছিল এবিসি রেডিও প্রায় 5 থেকে 6 বছর ধরে। অর্থাৎ আইডিয়া ছিল মাথায় 5 থেকে 6 বছর, কিন্তু তারা লঞ্চ করতে পারে নাই। তারা বলতে আমরা কেউই লঞ্চ করতে পারি নাই এই যাহা বলিব সত্য বলিব। কারণটা হচ্ছে, কেউ এসে যেচে নিজের জীবনের ভুল অপরাধের এবং তারপরে সেটার শাস্তি কি হলো জীবনে, এটা কেউ বলতে চায় না। কিন্তু অনুষ্ঠানে ওই এবিসি রেডিওতে আরেকটা অনুষ্ঠান হতো, হ্যালো ইট 920। হ্যালো ইট 920-র 22তম পর্ব পর্যন্ত করার পরে আমি গিয়ে আমার সেই সময়কার আমার যিনি মেন্টর ছিলেন লাভলু ভাই, আগে বললাম যে আমরা এখন যাহা বলিব সত্য বলিব করার জন্য রেডি, কারণ আমরা এই ধরনের গেস্ট পাবো। তারপরে তো এটা একটা ইতিহাস, বাংলাদেশের রেডিওর ইতিহাস আমি যদি বলে থাকি, তাহলে কনফেসের দিক থেকে যাহা বলিব সত্য বলিব এবং পরবর্তীতে ঢাকা এফএমএস সিক্রেটস, এগুলো একটা বিশাল বিশাল মাইল ফলক। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই অনুষ্ঠানগুলোর কাটপিস বিভিন্নভাবে আগা কেটে মাথা কেটে ফেলে দিয়ে এই বিভিন্ন ইউটিউব চ্যানেলে খুবই পচা পচা থাম্বনেইল দিয়ে এগুলো প্রচার করা হয়। অথচ এই অনুষ্ঠানগুলো কতটা শিক্ষণীয় ছিল, যে একজন মানুষের নাম পরিচয় গোপন করে তার জীবনের ভুলগুলো উপস্থাপন করে সে যে কিভাবে শাস্তি পেয়েছে সেই ভুলের জন্য, অপরাধের জন্য, কত বড় লার্নিং গ্রাউন্ড ছিল, সেগুলোকে নষ্ট করেছে আমার অনেক শ্রোতা, না বুঝে করেছে। এবং বহুবার সতর্ক করার পরেও তারা এখান থেকে সরে আসেনি। তো আমরা সেগুলোর ব্যবস্থা নিচ্ছি, আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। তো সেরকম একটা অনুভূতি হচ্ছে, তার কাছে যাওয়ার আগে বলছি, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আপনারা দয়া করে আমাদেরকে ফোন করবেন, বা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলবেন, অটো রেকর্ড হয়। এছাড়া আমাদের যে মেল অ্যাড্রেস আছে সেখানেও আপনারা মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। প্রথমে আপনার নামটা একটু বলেন, আপনার অরিজিনাল নামটাই বলেন, আমরা গোপন করবো। জি, আমার নাম মোহাম্মদ। কোনো ডাক নাম আছে কি আপনার? নাম আছে। জি, এই নামটা শুনলে আপনাকে অনেকে চিনে ফেলবে কি? ঢাকার তো অনেক জায়গাতে চিনে ফেলে না? ঢাকাতে চিনে। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 61। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন? না, সুস্থ না। আমি গত বছর মে মাসের 1 তারিখে স্ট্রোক করেছি। আপনার কথা বা আপনার মুভমেন্ট দেখে আমার সেটা মনে হচ্ছে। এটা এখন একটু সুস্থ। এখন একটু সুস্থ। জি, আপনি এসে ঘুরে গেছেন, সামহার বলা হয় নাই। শুনবো আজকে আপনার এখানে, পুরো গল্পই শুনবো। আপনি একেবারে ছোটবেলা থেকে বলেন আমাকে বিস্তারিত। আমি অ্যাকচুয়ালি আমার জীবনে প্রথম 10-11 বছর বয়স, 81-2। আচ্ছা, তখন আমি দেখা গেল যে আমার কাছে মন চাইতেও যে বড় ভাইরা বা অনেক সময় দাদা বলতাম, হ্যাঁ, যেমন আরঙ্গ। হ্যাঁ, এরা আপনার আপন ভাই? না 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 না, এটা দাদা, এরা বাংলাদেশের দাদা। আচ্ছা, না কিন্তু এই সার্কেলে যাওয়ার আগে আমি একটু জানতে চাই আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি? আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা হলো খুব সুখের এবং দুঃখের, দুটোটা মিলেই। বাবা কি করতো আপনার? বাবা ছিলেন ফুটবল প্লেয়ার। বাবা ছিলেন ফুটবল প্লেয়ার। উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে লাস্ট খেলছেন। উনি আজাদ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া, মোহামেডান, এগুলির খুব খ্যাতিমান প্লেয়ার। জাদুঘর সামাদ একজন ছিলেন, আর উনি এক ছিলেন
আমাদের দুইজনই কম্পিটিশন ছিলেন। আপনার বাবার নাম? আপনি তার কততম সন্তান? আমি ওনার দ্বিতীয় ঘরের, আমি সবার শেষ সন্তান। সবার শেষ সন্তান। জি। তার মানে আপনার জন্ম পুরান ঢাকাতে? আমার জন্ম হলো ইয়েতে, কাঁঠাল বাগানে। এই ঢাকার কাঁঠাল বাগান? কাঁঠাল বাগানে, মানে একদম ঢাকাই আপনার? ঢাকায়। আচ্ছা না, এমনি আমাদের দাদার বাড়ি হলো গাজীগঞ্জে। আচ্ছা কিন্তু আমরা আমাদের বড়রাও ঢাকাতে হয়েছে, তাঁতিবাজারে। আচ্ছা জি। তারপরে ওখানে বড় হইলাম। তো লিবারেশনের পরে, আমি তো লিবারেশনের ছোট, 3-4 বছর বয়স, বুঝি না তখন, তো আমরা বুঝতামই না। 10 বছর পর্যন্ত আমরা কিছুই বুঝতাম না। এখন যা বুঝে, মাশাআল্লাহ, আমার নাতি এসে ভালো বুঝে, 3 বছর বয়স। তো এরকম একটা সময় গেছে। তখন আমি দেখতাম কি যে কাঁঠাল বাগান হীরামন হোটেলে মস্ত মসিম মন্টু আসতো, হ্যাঁ, নায়ক এই খসরু যাইতো, খসরু, এরা যাইতো গিয়ে আড্ডা মারতো সন্ধ্যার সময়, ফারুক যাইতো। আচ্ছা। তখন আমার কাছে দেখে তাকায় থাকতাম যে এরা কে রে, এত সুন্দর সুন্দর লোকগুলো কোথা থেকে আসলো, উঁচা লম্বা। তখন ওই জিজ্ঞেস করতাম আশেপাশে ওদেরকে। তখন আমার বড় ভাই যে ছিল, ওনার ছেলে ছিল ছাত্রলীগের। আচ্ছা। তো ও ছাত্রলীগের এজিয়ে ছিলেন। আচ্ছা। ওর সাথে চলতো আরঙ্গ। আরঙ্গটাকে? আরঙ্গটা হলো হেমাতুল্লাহ আরঙ্গ, ঢাকা শহরের আর একজন মানে নেতা, বড় ধরনের নেতা, প্লাস সে ছিল বড় ভাই, ঢাকা শহরের সবার বড়। আচ্ছা, আপনি যাদের নামগুলো বলছেন, একটু আমাকে তাদের পরিচয়টা ওই সময় আপনি যা জানেন তা বলবেন, না হলে আমি হয়তো বুঝতে পারবো না। তাহলে আমি বলি, যখন আপনার 72-তে বঙ্গবন্ধু যখন আপনার ওই যে দল ঘোষণা করলো, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রলীগ, যুবলীগ পূর্ণ সংগঠন করলো, তখন ছাত্রলীগের সভাপতি ছিল মোস্তফা মসিম মন্টু। আচ্ছা। আর সাধারণ সম্পাদক ছিল হেমাতুল্লাহ আরঙ্গ। আচ্ছা। এর অনেক পরে হান্নান লিয়াকত আসছে, অনেক পরে। হান্নান লিয়াকত, জি, লিয়াকত আলী, এরা অনেক পরে। তখন তারা ঢাকা শহরে, মনে করেন মনীষ সাহেব ছিলেন ছাত্রলীগের সভাপতি, ওনার মাধ্যমে ওনার সবাই ঢাকা শহরে 4-5 জন ব্যক্তি, আর কোনো ব্যক্তি নেই ঢাকাতে। আচ্ছা। 4 থেকে 5 জন। এবং এদের সাথে আপনার পরিবারের? আমার পরিবারের সম্পর্ক হলে, আমার আব্বাকে বলতো দাদা, যেটা আমার ভাতিজা চলে, আমার বড় ভাইয়ের ছেলে চলে তাদের সাথে। আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে। আচ্ছা। ওই হিসেবে আমার বড় ভাইয়ের ছেলে কিন্তু আমার চেয়ে বড় বয়সে, ভাতিজা, আপন ভাতিজা কিন্তু বড়। জি। তো ওদের সাথে চলতে, ওই সময় দাদা বলতে, আমি যেতাম, আমার কাকা বলতে, চাচা বলতে, ছোট। আচ্ছা আচ্ছা। সবার ছোট, কিন্তু আমাকে চাচা বলতো, এই চাচার দিঘায়। আরঙ্গ বলতো, তুই কি খাবি? তখন ছিল বাবুল বিস্কুট। আচ্ছা। বাবুল একটা বিস্কুট ছিল, আপনার 10 পয়সায় দিত 12টা। ওই এত বড় বড় বিস্কুট, ওটা দিলে আমি খুশি হয়ে যেতাম। ওই 10 পয়সা আমার দিত, আমি নিয়ে চলে আসতে পারি। তখন দেখতাম তারা রংবাজি করতো, ঢাকা এলিফ্যান্ট রোডে বসে থাকতো। ওই মানুষ এসে, বস কেমন আছেন, হ্যাঁ, এরকম অনেকে সালাম করতো, হাতে ধরে পায়ে পড়ে যেত, ভাই আমার বাড়িতে যাইতে পারি না। হ্যাঁ, অনেক সময় ছোট চাচার দিকে তুই করে সম্বোধন করতো, ছোট চাচার দিকে, এই নে 2 টাকা, ওই সিঙ্গারা নিয়ে আসি এমন হোটেল থেকে। তখন 10 পয়সা করে সিঙ্গারা, জি, বা 4 আনা করে পরে লাস্টে খাইছি। 10 পয়সা করে 20টা সিঙ্গারা, লগে 2টা ফ্রি। তো ওইটা আনতাম, আনলে ওই 2-3টা আমাকে দিত, খুব আদর করতো। আচ্ছা। তখন দেখলাম কি, কারণ বাজারে, তখন কারণ বাজারে, যে কারণ বাজার যেটা, জি, এখানে এক ব্যবসায়ী আসলো। সে হলো ওই যে হার্ডওয়ার্ডের দোকান। ওকে। আমার মনে আছে যতটুকু, হার্ডওয়ার্ড বলতে তার কাটা, গজাল, তারপরে তালা, চাবি, এগুলি বিক্রি করে। হ্যাঁ, শিকল, বিভিন্ন ধরনের লক, তারপরে যে সিটকারি, এগুলি বিক্রি করে হার্ডওয়ার্ডের দোকান। ওই দোকানদার আসলো যে আমি একজন থেকে ভাড়া নিছি বস, ওই ভাড়া নিছি, আমার 3000 টাকা অ্যাডভান্স দিছি, এখন মালিকের দোকান দেয় না আমারে। এটা কার কাছে বলছে? আরঙ্গের কাছে বলছে। আরঙ্গের কাছে বলছে। তো আরঙ্গ বললো, ঠিক আছে, তুমি যদি, আপনি যার নাম বলছেন, উনি কি বেঁচে আছে? না, মারা গেছে। শরীয়তপুরের এমপি ছিলেন সে। তো গেল, সে হার্ডওয়ার্ডের দোকানে গেল, যাওয়ার পরে গিয়ে মালিককে দিলে, কি ব্যাপার, তুমি ওনার দোকানটা দেও না কে? আরঙ্গদা আসছে, দেখা তো সব দৌড়ি লেগেছে। তা আরঙ্গদা আসছে, বসলো এক চায়ের দোকানে, কালকে ওনার দোকান খুলে দিবা, আর তুমি 3000 টাকা নিছে, হ্যাঁ, তুমি একটা স্টিম করে দিবা দলিল করে। এই ছিল তাদের রংবাজি।
এই ছিল, আমি বলতেছি 75 সালের কথা। তখন আমার নিজের চোখে ছোট, আমি তখন দেখতেছি। জি তখন 8-9 বছর বয়স। আমি গেছিলাম তাদের সাথে ওখানে। ওই গেছিলাম কি, তখন খোলা জিপ ছিল, ওই যে ল্যান্ড রোভার হুম সিলভার বডি, ওই গাড়ির পিছনে করে আমি বসে পিছনের সিটে বসে গেছিলাম তাদের সাথে। তারা 8-9 জন সব দাঁড়ায় যেত। ওই আপনার এখন যেটা চিটাগাঙে আছে চাঁদের গাড়ি বলে, চাঁদের গাড়ি, জি ওরকম ধরনের জি। গাড়ি। জি তো গেলাম, যাওয়ার পরে গিয়া দেখলাম ওই এফডিসির ভিতরে গেল, ওখানে দরজা খুলে দিল দারোয়ান। তখন একটা ছিল নুর ইসলাম, এরকম মোটা মশলা এফডিসির দারোয়ান। আরঙ্গরা দেখে রাস্তা ক্লিয়ার করে দিল, আরঙ্গর দাইছে। তা আরঙ্গর গিয়ে আবার করতে গিয়ে কাছে গিয়ে আবার সারাদিনের ঘটনা জমা দিত। ফটোটাকে ঢাকার কিং, এখন ওই যে ব্যারিস্টার কামাল হোসেনের সাথে যে দল করলো পরে। হ্যাঁ, আপনি যে সময় বলছেন সেটা 75 সালের আগের পরে, আগের সময়টাতে, উনি তো আগস্টে 15 মানে তারিখে পুরো ঢাকার কিং বলা চলে। হ্যাঁ ঢাকার কিং, ওকে, ঢাকার কিং। আর সবচেয়ে বড় কিং, সবাই এলাকার সবাই এসে পায়ে ধরে সালাম করতো। উনি বসে থাকতেন এলিফ্যান্ট পুবালি সূর্যের সামনে, হ্যাঁ একটা জোতার দোকান, ওনার বাড়ি এলিফ্যান্ট রোডেই, ওকে, ওখানে বিরাট বড় বাড়ি। ওই বাড়ির সামনে বসে থেকে সবাই এসে সালাম করতো। কি হয়েছে দাদা, মিরপুরে ঘটনা ঘটছে, ওইটা একটু আপনি বলে দিয়েন। মোহাম্মদপুরে মিয়াদের সাথে মারামারি লাগছে মাসিমের সাথে, ওইটা একটু বলে দিয়েন। হ্যাঁ, কাটা বনে একটা দোকান চাইতেছি, এটা একটু করে দিয়েন, এই সমস্ত। তারপরে আমি দেখে দেখে মোটামুটি একটা ভাবে রইলাম যে আমি তো সবার সাথে দেখি আমার নেয়। তা আমি আব্বা কি করলো এর মধ্যে, ওই তার ইয়ের থেকে এসে বললো রামপুরাতে এসে বললো ওই হাতিরপুল থেকে। তো রামপুরে এসে বললো এখন আমরা 3 ভাই বোন নিয়ে রামপুরাতে আসলাম, নতুন জায়গা, চিনি না। ওই রামপুরা টিভি সেন্টারে যাই, গিয়ে একটু তখন ওই টিভি সেন্টার নতুন খোলা তার কাটার বেড়া, ভিতরে ঢুকে ঘুরে আসি। তখন আবার বিকালবেলা অনেক সময় আইসা পড়তাম কাঁঠাল বাগান, আইসা পড়তাম। এমন করতে করতে 2-3 বছর চলে গেল। 78 সালে তখন আমরা রামপুরাতে মোটামুটি একটা গ্রুপ হয়ে গেল, যে রহিস আর হলো চঞ্চল গ্রুপ। আচ্ছা, রহিস আর চঞ্চল গ্রুপ। তো রহিস ওদিকে পূর্ব রামপুরা, আর উলুন রোডে রামপুরা উলুন রইলাম চঞ্চল গ্রুপ। জি। তো চঞ্চল গ্রুপে রইলাম আমি। আমরা এরকম 2টা গ্রুপ, এইভাবে করে সবাই একসাথে চলতেছি, কোনো মানাবানি ঝগড়া নাই, সবাই যার যার মতো চলি ভালো। তো 83 পর্যন্ত রামপুরাতে থাকলাম। রামপুরা থেকে চলে আসলাম গোলবাগ। আচ্ছা, গোলবাগ আসার পরে আর কারোর সাথে যোগাযোগ হইল না। গোলবাগ আসার পরে পাইলাম কিসলো, কবির আলম কিসলো। আচ্ছা, কিসলোকে, তো কিসলোরে পাইলাম। আমার এক বন্ধু দুলাল, ওর মাধ্যমে দুলাল দেখো কিসলোর কাছে যায়। আচ্ছা, তো কিসলোর কাছে যায়, আমি কিসলো কেডা বরিশাল। তখন গেলাম একদিন, গিয়া দেখলাম প্রাইভেট লিমিটেড, ওইটা হলো ওই যে ফার্নিচারের শোরুম, ওটার পিছনে মাজার আছে, মাজারের পিছনে দোতলা বাড়িতে থাকে। আচ্ছা, ওনার বোনের বাসায়। আচ্ছা, ওনার বোন ওনার বাসায় থাকেন, কিসলো ভাই ব্যাচেলার। তো গেলাম, যাওয়ার পরে এরকম সুদর্শন লোক আর এত সুন্দর দেখে আমার খুব পছন্দ হইলো। তখন হাত মিলাম, বা কিসলো ভাই কইলো তোমার নাম কি? আমি নাম বললাম। তো আমি করলাম যে আমি আপনার সাথে থাকবো। আপনি তখন সময় লেখাপড়াটা করতেন? লেখাপড়া করতেছি, তখন আমি 10-এ পড়ি, ক্লাস 10-এ পড়ি। জি, এই পর্যন্ত আমার পড়া, আর পড়া হইল না। তো এই যে এই জায়গাগুলোতে আপনি জড়াচ্ছেন কেন? মানে আপনার ভিতরে ওই সময়টা কি কাজ করে? ওই সময় আমার কাজ করতে কি, এই যে গোলাগুলি বা রংবাজি বা কার কাছে সিনা নিয়ে আসবো এরকম না। আমার ছিল কি একটা যে আমি, আমার সবাই দেখলে একটু সম্মান করবে, একটু ভাবটা এরকম, যে কারোর কাছে সিনাই নিয়ে আসবো এরকম চিন্তা ভাবনা আমার না। আমার ছিল একটা যে সম্মান। তো এরকম করতে কিসলো বাড়ি দেখলাম তো A to Z মালিবাগে সবাই সম্মান করে, ভাই আসসালাম। কিন্তু বরিশালের একটা লোক ঢাকাতে এসে তারা সম্মান করতেছে। তখন আমার কাছে এত ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, উনি তাহাজ্জুদ নামাজ সহ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। একটা রংবাজ, ঢাকা শহর টপ রংবাজ, সে যদি আপনার নামাজ পড়ে 5 ওয়াক্ত
আর হাইকোর্ট মাজারে যায় প্রতি শুক্রবার গিয়ে নামাজ পড়ে, শাহ আলীজে যায়, বিভিন্ন মাজারে যায় এবং দান করে ডান হাতে এমনভাবে যে মুঠ বইরা। এখানে একটা কথা বলে নেই অনুষ্ঠানের এই জায়গাগুলোতে, জি। ওনার জীবনের গল্পটা আজকে এখানে বলছে এবং যে নামগুলো এখানে এসছে, জি যে রাজনৈতিক দলের নাম এসছে বা যারা আপনার ওই সময়টাকে রিলেট করলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন, যে নামগুলো বলেছে উনি এখানে, তাদেরকে চেনে না বাংলাদেশে এমন কেউ নেই। নাই। এবং যদি ক্রাইম ব্যাপারটাতে একটু বিন্দুমাত্র নলেজ থাকে, বাংলাদেশের ক্রাইমের রাজনৈতিক পলিটিক্যাল ক্রাইমের ইতিহাস যদি কারো জানা থাকে টুকটাক, বিশেষ করে ওই সময়ের মানুষ যদি থাকে, ওনার যে বয়স, তাতে উনি যাদের নাম বলছেন এক নামে চিনবেন যে, এবং উনি যে কথাগুলো বলছেন সেগুলো তো রিলেট করতে পারবেন। কিন্তু আমাদের মূল ফোকাসটা সেই জায়গাটা, আমাদের মূল ফোকাসটা হচ্ছে ওনার জীবনে কি হয়েছে। ঠিক আছে, উনি যে এই যে ইয়াং বয়সে এই রকম একটা পরিবেশ দেখে, এই যে পাওয়ারের প্রতি ওনার যে একটা প্রেম, পাওয়ারের প্রতি ওনার যে একটা মোহ তৈরি হলো, যে না আমার এটাই লাগবে, মানুষজন আমাকে সম্মান করবে, মানুষজন আমাকে একটু হলেও ভয় পাবে, মানুষজন আমাকে স্যালুট করবে, এই যে ব্যাপারটা, এটা ওনাকে কোথায় নিয়ে গেছে, এইটা হচ্ছে আমাদের গল্প। কাউকে আইডেন্টিফাই করা আমাদের টার্গেট না। অ্যান্ড ডেফিনেটলি যে নামগুলো এখানে আসছে সে নামগুলো ফ্ল্যাশ হলে উনি যেভাবে বলতেছিলেন না কালকে ওনাকে খুঁজে পাওয়া যাবে না, সো আমি ওই দিকে যাচ্ছি না, এবং আপনারা ওইটাকে একটু ফোকাস করেন গল্পের ওই জায়গাটাতে। জি, তারপরে কি হলো? জি আমি তারপরে একদিন রাত্রে করে এই 8টা সাড়ে 8টা বাজে অন্য বাসায় গেলাম। আচ্ছা। বাসায় গিয়ে দিলাম ওনার বড় বোন নাম, খুব সুন্দরী মহিলা, ওচা লম্বা, ওনারা সালাম দিলাম। আমি ভাবলাম কি ওনার মনে হয় মা। আচ্ছা। তো আমি বললাম যে খালাম্মা, কাল তুমি কই আসছো? আমি কিসলোবার কাছে আসছি। ওর নাম ছিল কবির আলম। আচ্ছা। ডাক্তার কিসলো। আচ্ছা। আপনি কিসলোবার আম্মা? কয় না, আমি তোমার বোন। আচ্ছা। বসো বসো। হ্যাঁ। উনি আন্তরিকভাবে ওনার বেডরুমে নিলেন, পরে বেডরুমে গিয়ে বসলাম। তো ড্রয়িং রুম খুলে দিল, ড্রয়িং রুমটা আবার উত্তর দিকে ছিল, ড্রয়িং রুমটা ওর খুলে দিল, পরে গিয়ে বসলাম। কত ঘুমাইতে আসছে, তুমি বসো। একটু পরে দেখলাম চাটা নিয়ে আসলো একটা মেয়ে। তো যাক চাটা খাইলাম, পরে ঘুম থেকে উঠলো। আমি 10টা বাজে এই টাইমে ঘুম থেকে উঠলে, কারণ সে রংবাজিটা করতো রাত্রে, তার বিভিন্ন জায়গায় ঘুরতো, হ্যাঁ বিভিন্ন জায়গায় যাইতো, দিন ভরা বাসায় থাকতো। আচ্ছা। তো পরে আমি উঠলো, পরে আমি সামনে দাঁড়ালাম, সালাম আলাইকুম ভাই। কি বাবা রাজু তুমি এখানে? আমি আপনার দেখতে এলাম, আমি আপনার সাথে থাকবো। আমি হাসতেছে, তুমি আমার সাথে কেন থাকবা? আমাকে আপনার আমার ভালো লাগছে। তো আমাকে কেন ভালো লাগছে? আমি মস্ত মসিনদের দেখছি, আমি ইয়ের দেখছি, আলমগড়ের দেখছি, আমি কি বলে দেখছি। কি বললো তুমি? আমি কি হ্যাঁ। কাছে বসো, বাথরুম গেলে ফ্রেশ হয়ে ওনার কাছে আপনি গেলেন কেন এতগুলো চ্যানেল থাকতে? ওনারা তো নাই, ওনারা তো যার যার মতো, যখন বঙ্গবন্ধু মারা গেল তখন তো সব আউট, সব আউট হয়ে গেল। তখন ইনি এ করছে, তখন এই নিয়ে আসলে আবার বরিশাল থেকে মালিবাগ, গোলবাগ, মালিবাগ। ওর কোন দল ছিল? ও কোন দল? ও ছিল জাতীয় পার্টি। ও ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি। আচ্ছা, তখন ও হচ্ছে ক্ষমতা। কিন্তু আপনার কাছে পার্টি ফ্যাক্ট না, আপনার কাছে আমার কাছে এরকম সম্মান লাগবে না, আমার কাছে পার্টি ফ্যাক্ট না। এটা একটা ভয়ানক কোন পার্টি আমি চিন্তা করি। হ্যাঁ, তারপরে উনি তো আর আরঙ্গদার কথা শুনে ঠান্ডা হয়ে গেল। আমি আদর্শ, জানো তুমি আরঙ্গদার একটা ছবি আছে আমার মানিব্যাগে, তো বারকে এটা সাদা কালো একটা ছবি দেখাইলে আমার, আমি হ্যাঁ এটাই তো আরঙ্গদা। তো যাই হোক, তখন ঢাকা শহর অনেকে মনে করতে আরঙ্গরে মনে হিন্দু, হ্যাঁ আরঙ্গ মনে করতে হিন্দু, ওই আরঙ্গদাকে, কিন্তু ওর নাম হলো হেমায়তুল্লাহ আরঙ্গ। আচ্ছা, ডাক নাম আরঙ্গ আর কি, ফ্রিডম ফাইটার। আরঙ্গ, এলাহি, মন্টু, ফারুক, এই 4 জন 4 রত্ন ঢাকা শহরের। জি। এরা এলো 72-এর যুদ্ধ, এরা কিন্তু ফ্রিডম ফাইটার সব। আচ্ছা। এরা যুদ্ধের পরে সবগুলি ছড়া ছিটে গেল এবং অস্ত্র জমা দিয়ে ভালো হয়ে গেল। আচ্ছা। আমার তো বাতিজাও চলতো ফারুক, ফারুকের তো নিয়ে জিয়া রহমান ক্ষমতা আসলে ফারুকের পাওয়া যায় না, আর এই পর্যন্ত পাওয়া যায়নি। আমার বড় বাতিজা ফারুক নিরুদ্দেশ। তো বসলাম, বসার পরে খুব আন্তরিকভাবে এই নাস্তা টাস্তা খাইলাম, খাইয়া গো চলো। তখন ওই একটা ছেলে ডাক দিল, নাম হলো মামুন। আচ্ছা। মামুনটা ডাক দিলাম, মামুনের হুন্ডা দিয়ে একটা সিডিআই হুন্ডা, সিডিআই হুন্ডা, ওটার ভিতরে আমি পিছনে, কিস্তি ভাই মাঝখানে, আর মামুন সামনে চালায়। আচ্ছা। এই 3 জনে গেলাম মৌচাক মার্কেটে, ওখানে
ওই যে ফরচুন মার্কেট, মালিবাগ ফরচুন মার্কেট যেটা, জি এটা ছিল গোসাইবাড়ি, জি হিন্দুদের জায়গা ছিল। এখানে একটা হোটেল ছিল রিনা, আচ্ছা ওই রিনা হোটেলের পাশে দিয়ে ভিতরে একটা ক্লাব ছিল আমাদের, ওই ক্লাবে গেলাম। আচ্ছা। যাওয়ার পরে ওখানে কতক্ষণ আড্ডা মারা, তা আমি রাত বাজে তখন 11:30, হ্যাঁ আমার একটু ঘুম ঘুম লাগতেছে। আচ্ছা তখন আমি করলাম ওই চেয়ারে বসে ঘুমায় গেছি। হ্যাঁ তো ঘন্টাখানিক পরে ডাক দিছে, চলো। ঠিক আছে চলেন। তো আবার উঠছে, দেখলাম মগবাজারের দিকে যায়। মগবাজার গিয়া ওই পেয়ারাবাগ, ওখানে গিয়ে আবু বারের বাসা। আবু হইলো, আবু তখন পালে সুব্রত বান্ডে। সুব্রত বাইন, এই সেই সুব্রত এই বাইন। সুব্রতর বাসা, সুব্রত বাইন চা টাইনা দেয়। ও তো সুব্রত চা টাইনা দেয়, গেলাম আবুয়ের বাসায়। আবু ভাই করলে, কিরে কিসলো, কেমন আছো দোস্ত, তখন ওই সুব্রত চা টাইনা দিয়ে লঙ্গি পরা একটা বরিশালের আগরজলের একটা পোলা, তা দেখলাম। তখন ঢাকা শহরে টপ মাস্তান হলো কিসলো, হুমায়ুন, আর এদিকে এমপি মনির ভাই পল্টনে, আর হলো কি বলে আবু ভাই। হ্যাঁ এই 4 জন ঢাকা শহরের, মানে 75 পরবর্তীতে আসছে। সুব্রত বাইন আপনাকে দেখলে চিনবে? চিনবে না, কারণ তখন তো আমি ক্লিন শেপ করতাম, হয়তো বয়সে চিনতে পারে, ভয়েস চিনতে পারে বা ঘটনাগুলো বললে হয়তো রিলেট করতে চিনবে। পারবে। হ্যাঁ, হ্যাঁ সুব্রত বাইন্ডে দেখলাম। তো আমি ওখানে নাস্তা করে, তখন রাত 1:30, তো এরা আবার একটু ড্রিঙ্কস করতো। তো এরা চলে গেল হোটেল, ওই কুরা বার এখানে। তো এখানে গিয়ে আমিও গেলাম। তো যাওয়ার পর তখন ওই আবু ভাই জিপ গাড়ি বার করলো, তখন হুন্ডা 3টা আর হলো জিপ গাড়ি, মোট 9 জন 10 জন মানুষ আমরা গেলাম, 9-10 জন। তখন মগবাজারের মানে নাম করা হলো আবু এবং নাজমুল হাসিব, মার্শাল আর্ট, দুজন ব্ল্যাক বেল্ট হোল্ডার, 2 ভাই কিন্তু নাজমুল হাসিব। তখন আবু ভাইয়ের সাথে ওরা চলতো বডিগার্ড হিসাবে। ওখানে আবু ভাইয়ের মানে ফ্রি খাওয়ার সিস্টেম ছিল, যে ওনার বারে কোনো পেমেন্ট লাগবে না। তো গেল, আবার দেখলাম বয়টা সব সার করতেছে। তো খাইলো, হয়তো অল্প করেই খাইছি, বেশি কোনো ছিল না, হয়তো 25 বা 30 মিনিট ছিল। আমি নিচে ছিলাম। আমি আবার কিছু, ওখানে আবার চাইনিজ সিস্টেম আছে, যে ওই যে চিকেন পাওয়া যায় আর চিপস পাওয়া যায়। তা আমি ওগুলি খাইলাম। খাইটা পেট তো ভরে গেছে, দুটা পিস খাইছি বড় বড়। নিচে নেমে আসলাম, ওই 7-Up একটা নিয়ে, তখন কাচের বোতলে 7-Up ছোট, ওইটা নিয়ে নিচে নামলাম। একটু পরে দেখলাম যে পোলাপের নামতেছে সব। কি হয়েছে, চলো গাবতলি যাব। তখন রাত বাজে 2:30। তো গাবতলি যেতে সব ফজর হয়ে যাবে। তো গেলাম গাবতলি গিয়ে ওই যে বিউটি সিনেমা হল, দারুসালাম রোডে, ওইটার পাশে বিউটি সিনেমা, নাজিমুদ্দিন, বাংলাদেশ ট্রাক ফেডারেশনের সভাপতি ছিল নাজিমুদ্দিন, ওর অফিসে গিয়ে দেখলাম নাজিম বসা। নাজিমের সাথে কি কথাবার্তা বললো, 10,000 টাকার নোটের 2টা বান্ডিল, একদম নতুন। তখন তো 100 টাকার নোটগুলি বড় বড় ছিল, 2টা বান্ডিল। 10,000 টাকা তখন অনেক টাকা। তো 10,000 টাকার 2টা বান্ডিল কিস্তিবার হাতে দিল। তা আমি বললাম যে এমন একটা আনন্দ লাগলো, কি রে কিস্তিবার ঘুরলো, পয়সা লাগলো না। আবার ওখানে গেল 10,000 টাকা করে 2টা বান্ডিল দিল, আমার কাছে রাখো। তা আমার পকেটে যখন 10,000 করে 20,000 জিন্সের প্যান্টে ঢুকে না, জিন্সের প্যান্টের পকেটে ঢুকে না, এত বড় বড় বান্ডিল। তা আমি বললাম যে খুব নিজের কাছে মনে হচ্ছে যে আমি কোটিপতি, অনেক শক্তিশালী লোক, যে 2টা 20,000 টাকা আমার পকেটে। তার কিস্তিবার যে অস্ত্র আছে এটা তো আমি জানতাম না। এখন দেখি যে উনি যে একটা গিফিনি যে গেঞ্জি এখন বলে, গিফিনি খুব দামি গেঞ্জি, 3,000-4,000 টাকা। ওই টাইমে উনি 40-45 বছর আগে সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে গেঞ্জি এনে পড়তেন। এটা কিন্তু খুব বড় ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ড। তো ওইগুলি আমরা গিফিনি বহু পড়ছি। তো ওইটার ফাঁক দিয়ে পিস্তলের বার দেখা যায়, তো বইছি না, আবার তখন হাত লাগছে। তা হাত লাগছে, আমি যে কিটা, আমি আবার একটু হাতে দেখছি, দেখলাম যে পিস্তল মনে হলো। এই প্রথম দেখলাম। এটা হলো আপনার 84 হয়ে গেল এই ঘটনার পর্যায়ে, 83 সনের কথা। যেখানে যে গঞ্জাম হয়, যাও পাঠাতে পোলাপান, ও এদিকে পাঠা ডিসেম্বরে, ওদিকে পাঠা ওই বিকাশে,
ওই মিরপুরের বিকাশ টিকাশ আছে, প্রকাশ বিকাশ, 14-15টা ছেলে আছে, এখানে এরা কাজ করে। দিন ইসলাম কাজ করে, ওই সুব্রত বাইন কাজ করে, তারপরে এই টাইগার বাবুল কাম করে, পাগলা মিজান কাম করে, মোহাম্মদপুরের গ্রাফিক্সের আজাদে কাজ করে, শান্তিনগরের শামীম মিজান, পাগলা মিজান ওরা কাজ করে, তারপরে এই যে তেজগাঁও পলিটেকনিক্যালের সারোয়ার বিপি ওরা কাজ করে। মানে সব ঢাকা শহরে সব আইসা সন্ধ্যার সময় কিস্তি পাই, কিছুর কাছে রিপোর্ট করে। হ্যাঁ, রিপোর্ট করে। তাই সে এত একজন চালাক এবং এত সুদর্শন, এত উপস্থিত বুদ্ধি রাখে, সব দিক দিয়ে সে ম্যানেজ করে চলতে পারে, এত পারফেক্ট বুদ্ধি তার। এবং সে একটা জিনিস, আমি থাকা অবস্থায় তো তারে আমি বুঝাইতাম যে কিস্তি ভাই আপনি বিয়ে করেন, তো অ্যাকচুয়ালি বিয়ে তো করবে না, কারণ বিয়ে করলে তো একটা ইয়ের ভিতরে পড়ে যাবে। তা আমার গায়ে চুপ থাকো, তুমি আর আমি তো খারাপ আছি, আমরা আমেরিকা চলে যাব। আমাকে আমেরিকা চলে যাব, এর মধ্যে থাইল্যান্ড গেলাম, মালয়েশিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম। হ্যাঁ, আমি 8-10টা দেশ ঘুরে ফেলছি। মানে কিসলু ভাইয়ের সাথে তখন আপনি কাজ করতেন, এই কাজগুলো কি শুধু খালি ঘোরাফেরা? কাজগুলো হলো শুধু টেন্ডার ফেন্ডার, আবি যে বড় বড় নেতা করে আসলে সেটিং করে দেয়, মুখের বইলে দেয় এটা করে দিও, শেষ কাজ শেষ। আচ্ছা, ওনার একটা ফোন আর উনি সরজমিনে যাওয়া, মানে উনি যদি ফোনে না হয়, যেটা ফোনে করবে না, উনি সরজমিনে গাড়ি বহন নিয়ে গেছে, কাজ হয়ে গেছে। পিডাব্লিউডি, রোডস অ্যান্ড হাইওয়েজ, তারপর রোডস অ্যান্ড হাই, তারপর সড়ক ভবন, যে কোনো কাজ গেলেই কাজ। উনি যে টাকা পয়সাগুলো পাইতো এগুলো কার কাছে দিত? এগুলো আমার কাছে থাকতো। না না, কিন্তু ওনার তো একটা বস দরকার। ওনার বস নাই, ওনার জীবনে কোনো বস নেই। ওনার বস ছিল ওনার মা, বলে মা মারা যাওয়ার পরে বাইরে সেনাবাহিনীতে। ওর পলিটিক্যাল ব্যাকআপ কি ছিল? জাতীয় পার্টি? পলিটিক্যাল ব্যাকআপ জাতীয় পার্টি, এই জায়গায় ছাত্রলীগে ছিল, আচ্ছা, পরবর্তী জাতীয় পার্টিতে আসছে। আচ্ছা, সবই তো ম্যাক্সিমাম ছাত্রলীগ বাংলাদেশে। ওই সময়টা তো জন্ম তো ওইখানে, ওখানে, তারপরে ক্ষমতা না থাকলে যেটা ভাগ হয়ে যায়, পরিস্থিতিতে ভাগ হয়েছে সবাই। তখন পরিচয় হলো, কিভাবে পরিচয় হলো? প্রতিমন্ত্রী। জি, ওর বাপ তখন বিএনপি আসতেছে ক্ষমতা। আপনি কি বুঝতে পারতেছেন এই এপিসোড যদি আমি শুধু নামগুলা প্রচার করি, বাংলাদেশ একটা ভূমিকম্প হয়ে যাবে। ভূমিকম্প তো হয়ে যাবে, আমি করে দিব ভূমিকম্প। দুইজন বসলাম পল্টন থেকে, উনি পার্টি থেকে বিদ্রোহ করলে, বের হয়ে গেলো বিএনপির থেকে, উনি দল করলো, অফিস করলো আসাদ গেটে। ওইটার পুরো পৃষ্ঠপোষকতা করলো কৃষ্ণ এবং বাবুল আহমেদ জাসাসের, এই দুইজন, আর টারজান জাসাসের সাধারণ সম্পাদক আর সভাপতি। এই আমরা করলাম এই দল করার পরে 85-তে তখন ওই সবাই ওখানে চলে যায়, ঢাকার যত ক্রিম আছে সব দল ইয়েতে আসাদ গেটে। তখন এখান থেকে অফার আসছে, তোমরা দলে বিবাদ করো না, তোমরা একসাথে মিলে যাও, বুঝছেন। এই তখন তারপরে কোনো নেতা না, ছোট্ট মানে ঢাকা শহরে পুরি মাছও না, কিচ্ছু না, রাষ্ট্র দায়িত্ব কিন্তু কিস্তুবার কাছে কিছু না। হ্যাঁ, পলিটিক্স করে ইয়া করে, কিন্তু আওয়ামী লীগের লোক। হ্যাঁ, পরে এসে জাতীয় পার্টি, পরে এসে বিএনপিতে। আমি কিন্তু ঢাকাতে সব দেখছি। আমি 40 বছরে যা দেখছি, 400 বছরের মানুষ দেখবে না এই জিনিস, আমি যা দেখেছি। এটা সত্য। হ্যাঁ, 400 বছরে পারবে না দেখতে। আমি যে সমস্ত রংবাজ পদে করে থুয়েছি, এগুলির নাম উঠে 23, 24, 25, এগুলি রংবাজ, কিচ্ছুই না এরা, নাথিং, নো বডি। এগুলি এসে বসে থাকতে, একটু বস একটা 5 স্টার দেন, বস একটা 2 বোর্ড দেন আমাদের, আমি অমুক জায়গায় একটা কাজ করবো। আমি রিকোয়েস্ট করে দিতাম, দেন ওরে, দিয়ে দেন পরে, এইরকম কাজ হইতো। তখন হঠাৎ করে একদিন আমাদের বললো কি যে কাজ করো, এটা 87। এর মাঝখানে কি বিয়ে শাদী করছেন আপনি? না 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 না, আমি পরিবার থেকে কিছু বলে না আপনাকে? পরিবার থেকে কেউ জানেই না। পরিবার থেকে আমি ঢাকা রাত্রে যে বাসায়, আর পরিবারটা মানে এরকম অবস্থা হয়েছে, আমার বড় 2 ভাই আমার উপরে কথা বলে না, কারণ আমি মানে সংসারের যা একটা রাজার মতন ভাব হয়ে গেছে। মানে অর্থকড়ি দিয়া সমস্ত কিছু অর্থকড়ি তেমন না, আমি কোনো ওই পয়সা আমি খাইনি। আমি খাইনি দিকে বেঁচে আছি এবং ভালো আছি। খাইছি কোনটা খাইছি, যেটা একজন আমাকে দিছে, গিফট করছে, তুমি এটা নাও, এরকম। 87-এ ইয়ে আসলো, ওই কিভাবে আসলো মালিবাগে একটা টয়টা ল্যান্সার গাড়ি নিয়ে। তাই সে করলো যে কিসলে করে
ভাই আমার গাবতলী স্ট্যান্ড দেখা দেওয়া লাগবো। এগুলো সব আপনার চোখে দেখা ঘটনা? এর সামনাসামনি, আমি একদম সামনাসামনি। হ্যাঁ। ভাই আমার গাবতলী স্ট্যান্ড দখল করে দেওয়া লাগবো, তা আপনি যদি একটু যাইতেন তাহলে আমার খুব উপকার হতো। ঠিক আছে, কত? 10 লাখ টাকা। 10 লাখ টাকা কন্টাক্ট হইলো কন্টাক্ট হইলো তো 87 সালে। 87 সালে। ওরে বাবা, 10 লাখ মানে এখন তো সে 100 কোটি টাকার মতো। হ্যাঁ, গাবতলী স্ট্যান্ড, আমিন বাজার, বৈলাপুর, সাভার, হেমায়তপুর, এইসব এলাকা কিছু ডাকাইত আছে। এটা তো ওনারই প্রপার্টি, আমি যতদূর জানি। কিন্তু দখলে ছিল না। দখলে ছিল না। আচ্ছা। কিছু ডাকাইত আছে, ওরা পরিবহন সেক্টরের সাথে মিলা এর সাথে তখন জাতীয় পার্টি কিছু কিছু জায়গা দখল করে রাখে, রেখে ওই গাড়ি রাখে, পায় না পয়সা। আমি একটা কথা বলি, আপনারা কিছু মনে করেন না। জি। এই ভদ্রলোক যে গল্পটা এখানে বলছে, এটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে ওনার কাছ থেকে একদম ওনার লাইফের স্টোরি যদি পুরোটা নেওয়া যায়, বাংলাদেশের ক্রাইমের ইতিহাস, এটা একটা লিপিবদ্ধ ইতিহাস বের করা যাবে। কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে কিভাবে শাখা প্রশাখা বের হয়েছে, কোন কোন রাজনৈতিক দল দ্বারা এটা কন্ট্রোল হয়েছে, এবং কিভাবে 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 আজকে পর্যন্ত এটা কাজ করে যাচ্ছে। বিশ্বাস করেন, বিকজ উনি স্বাধীনতার পর থেকে এটার সাথে জড়িত, এবং উনি দেখেছে, উনি খুব কাছে থেকে দেখেছে, অ্যাক্টিভ হ্যান্ড হয়ে কাজ করেছে। আজকে বিবেকের তাড়নায় এখানে আসছে, এবং আমি জাস্ট অনুভব করতে পারছি, বিকজ আমি তো শুনতে পাচ্ছি নামগুলা, আপনারা শুনতে পাবেন না, সেটা আমাদের প্রচারের এথিক্স জায়গা থেকে যাবেও না, কিন্তু আপনারা কিছুটা হলেও ফিল পাবেন যে ঘটনা কোন দিকে যায়। জি, আসার পরে কি হলো? আসার পরে আমার রাত্রে করে, হ্যাঁ, যে গাবতলী এলাকাটা তো খুব খারাপ, ক্রাইম জোন, কোন সময় গুলি টুলি আসা পরে, এক কাজ করো, আগে আমরা কিছু পোলাপেন পাঠাই। তখন কার দখলে? আচ্ছা, ওর মামারি, আপন মামা দখল করে? আপন মামা দখল করে রাখছে, কিছু লোকজন টাকাত নিয়ে। ওকে। তখন তো ঢাকা শহরে আমাদের কাছে ক্যান্টনমেন্ট, কিস্তির কাছে ঢাকা শহরের ক্যান্টনমেন্ট 70টা আর্মস তখন তার কাছে। এতগুলো আর্মস? ঢাকা শহরের ক্যান্টনমেন্ট মানে কি কি? 5 স্টার, 224, 38, 32, হুবলি 22, তারপর 7.65, সব ওয়েস্টার্ন গান। তারপরে গানও ছিল? হ্যাঁ, ওই ডিভার্সন পরপর কিছু ওয়েস্টার্ন গানও ছিল, তো আমি নিজে দেখছি। ওকে। তারপরে বেলজিয়াম ডাবল ব্যারেল বন্দুক, হ্যাঁ, তারপরে 1 নালা বন্দুক, এরকম ওরা প্রায়, আমি তো গুনলাম 62-63টা। আর কিসলেবার কাছে একটা 38 লং থাকতো, একটা 224 পিস্তল থাকতো, এক্সপ্লোসিভ ছোট, এরকম। এগুলো রাখতো কই? না না, এতগুলো 68-70টা এগুলি বিভিন্ন জায়গায় থাকতো, বিভিন্ন লোকের মাধ্যমে ট্রান্সফার করে ফেলতে। আচ্ছা। বড় প্ল্যান করতেছি আমরা, যে গাবতলী স্টানে যাব না, কোন সময় কোন ঘটনা ঘটে যায়, তখন গাবতলী স্টান বাইরে দিয়া, আচ্ছা, বাহির দিয়া, বসিলা দিয়া দইরা, এই মোহাম্মদপুর বসিলার থেকে এদিক দিয়া দইরা, বৈলাপুর দিয়া একটা ব্রিজ দিয়া, আবদুল্লাপুর ব্রিজ, যেটা গাবতলী ওই আমিনবাজার ব্রিজ, এই ব্রিজের বাইরে দিয়া, বাগবাড়ি দিয়া, শাহ আলীবাগ হইয়া, দারুসালাম হইয়া, এই দিক দিয়ে আমরা পোলাপান, 2 পোলাপান গুলি করতে করতে যাব। এটা কত সালের ঘটনা? 87-এ এদিকে গুলি করতে করতে যেমন উদ্দেশ্য হইলো, এদিকে গুলি করে গেলে ভিতরে যে কটা সদস্য আছে এগুলি পলাইব। আচ্ছা। তখন যখন গুলি করতেছি, ধামধুম পোলাপান গুলি করতেছে, আর আমগো তো এক পার্টি, মানে এই বিকাশ, সেই যে পাগলা যা আছে, যা সব গ্রুপ, সব টাকাতে ওই আসছে, তারপরে জগন্নাথের BPGS ওরা সহ, মানে ডাক সব মিলা, কমিশনার সব ওগুলি কমিশনার, ওনার গ্যাং যা ছিল সব। 10 লাখ টাকা তো বিরাট ব্যাপার না। তখন গেলাম, যাওয়ার পরে আমি ব্রিটিশ সিনেমার 2 তলার মধ্যে, 3 তলার মধ্যে বৈশাখ বারান্দা আছে, ওখানে দেখতেছি যে কাহিনীটা কি। আর কিসলে ভাই একটা কর্ডলেস ফোন, না সরি, ওয়ারলেস, হ্যাঁ, ওয়ারলেস, মোটরোলার ওয়ারলেস, ওই ইয়ের কাছে থাকতো, কাছে একটা, কিসলেবার কাছে একটা। তো ফোন দিয়ে ওয়ারলেস কিরে কি খবর, আন্ডার কন্ট্রোল। তো পুলিশ কি কোথায় তখন? আমি তো মনে হচ্ছে হিন্দি মুভি দেখতেছি। পুলিশ তো তখন, পুলিশ আয়া কইতো কি স্যার দেখা করবো, পুলিশ এসে বড় বড় SP, DC দৌড়ে থাকতো, একটা আমগো দেখলে
ওয়ানবারে দেখলে ফার্মগেট ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সুন্দর জায়গা হলো ট্রাফিকদের জন্য, সার্জেন্টদের, মানে বিআইপি রোড, টঙ্গী ডাইভার্সন রোড। হ্যাঁ এই রোড দিয়ে যখন গাড়ি এই আর কিছু জন গাড়ি নিয়ে জিপ নেবে, তখন সার্জেন্টরা সেল দিতে মনে করতো আর্মি অফিসার, মনে বড় ধরনের অফিসার, চুল্লামি কাটিং, বডি এরকম, লগে মাসুলমান 4-5টা, মনে করতে এরা সব মনে হয় আর্মির বড় বড় ইন্টেলিজেন্ট, এরকম বাপসাপ। তখন পুলিশ তো হলো আপনি 2000-এর পরে মাস্তান, তার আগ পর্যন্ত পুলিশের কোনো খবর নেই। কোনো খবরই নেই। পুলিশ দৌড়াদৌড়ি, একটা ককটেল মারছে, পুলিশ নাই, ছাপা এলাকার মধ্যে। কি হয়েছে ভাই, আমরা যাইতাম না, কেসি গেটের ভিতরে মার্কেটে পলায় রয়েছে পুলিশে দৌড় দিয়ে মহিলাকে পিছনে পলায় রয়েছে, এমন দিন তো আমরা দেখছি, চোখে দেখা। তো যাই হোক, এখন তো পুলিশ, এগুলি হলো রাজনৈতিক স্পর্শকাতর ব্যাপার, এবং রাজনৈতিকভাবে তাদেরকে স্পন্সর করাতে আজকে সাহস হয়েছে পুলিশের, দরকার আছে, ডেফিনেটলি না, এটা প্রয়োজন দরকার আছে। আছে। তারপরে কি হলো? তো গাবতলী আধা ঘন্টা 15 ঘন্টা হয়ে গেল, ধাম গোলাগুলি। দিনের বেলায় হয়েছে এটা? হ্যাঁ, এই 4:30, 5:45। ওকে, স্টান খালি স্টান দখল করে দিয়া কিস্ত ভাইয়ারা করলি, সবাই নামলো, গাড়ি দিয়ে আসলে এই না তোমার এই বুঝানো। এদের দেখলাম একটা বাক্স দিল, ব্রিফকেসটা গাড়ির মধ্যে ফালাইলো। এর মধ্যে আমাদের 14 জন ছেলে অ্যারেস্ট হয়ে গেল। ওই ঘটনাতে ওই যে সিনেমা হলে যে ছেলেগুলি ছিল, হ্যাঁ ওদেরকে পুলিশে আসছে, পুলিশে একটা আসতে হয়, হ্যাঁ কারণ ফর্মালিটি আছে, গোলাগুলি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে পুলিশ করলে কি রাস্তার থেকে যা পেছে তো আমাদের 14 জন ছেলে উড়ে arrest এলো। করছে, হ্যাঁ এখন কন্ট্যাক্ট তো থানা, পুরো একটা থানা, হ্যাঁ ঢাকাতে টোটাল 10টা থানা। হ্যাঁ, তো থানাতে বললো কি যে 2 ঘন্টা আমার অপারেশন হবে, কিছুর জন্য থানা থেকে একটা সিপাহী না যায়, চুপ একদম নিউট্রাল থাকবা, নিজে বললো। আচ্ছা, এসব কথা বলা যায় না। না, আপনি বলেন, কোনো সমস্যা নেই, আমি তো নামগুলো প্রচার করবো না, আপনি মন খুলে বলেন। তো রাত্রে করে ওই ছেলেদের জন্য মুরুখ পোলাও সব নেওয়া হইলো, শালিবাগ মাজারের সামনে বীরেন দোকান ছিল, ওখান থেকে খাইলে। পরের দিন সকালবেলা তখন রাসন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আচ্ছা বুঝছেন? তো স্বরাষ্ট্রমন্ত্রী করলে কি সকালবেলা সবটি লোক পাঠা দিল তার পিএসে, ওই থানায় বসে বনসই লইল, একদিন থানাতে ছেড়ে দিল, কারণ প্রশাসনিক একটা ব্যাপার আছে। হ্যাঁ, থানা থেকে ছেড়ে দিলে এসে পড়লাম, 14 জনকে নিয়ে চলে আসলো। এসে পড়লাম। হ্যাঁ, আমি গেলাম গাড়ি দিয়ে, পরে একদম জামাই আদরে। হ্যাঁ, নিয়ে এসে পড়লাম। একটা কথা কইলে আমার এখনো হাসি লাগে। তার মারে মানে বকা দিয়া যে তগরে না করছিলাম 2 ঘন্টার মধ্যে যাবি না, এখন এসআই কইতেছে, স্যার আমি তো যাই নাই, ওটা কন্ট্রোল রুমতে পুলিশ আছে, আমগো থানা থেকে একটা পুলিশে যায়নি, ওটা কন্ট্রোল রুমতে পুলিশ আছে। তখন যতই বে আয়োগ, তুই না করলি না, তুই তো ওসি। এরকম অবস্থা যদি একটা থানার ওসির সাথে একজন সাধারণ পাবলিক করতে পারে, দেখি সিনেমা ফেল, সিনেমা তো আমরা বানাইছি। তো যাই হোক, এইটা করার পরে তখন কি করে? না, ওর খুব শখ আছে, এরকম গাড়িগুলি, হাডি গাড়িগুলি খুব ব্যবহার করতে খুব পছন্দ করত, এবং জিপ গাড়ির প্রতি ওর পছন্দ বেশি। তো পরে আর এমনি অনেক সম্পদশালী, তো কয়েকশো কোটি টাকার মালিক। তো যাই হোক, এখন এই 87-এ তো কিস্তিবাড়ি করলাম, আপনি বিয়ে করেন। হ্যাঁ, 87-এর শেষ দিক দিয়া, সম্ভবত ডিসেম্বর বা নভেম্বর নভেম্বরের শেষই হবে, কারণ তখন একটু শীত ছিল আমার যতটুকু মনে পড়ে। তখন আমি হঠাৎ করে আমার চলো এই পুরানটনে যেতে হবে, ওই ওয়াইজঘাট হইল ওই সদরঘাট, ওই যে মুন স্টার সিনেমা হল, ওইটার পাশে জায়গায় সোজা দক্ষিণ দিকে গেলে এটার নাম হলো ওয়াইজঘাট। তো এখানে একটা ডাক বাংলা ছিল, নেভিগেশন বা কোম্পানি, জাহাজের মালিকের। আচ্ছা, এখানে তার ছিল নেভিগেশন অফিস। তো গেলাম, যাওয়ার পরে করলো কি যে ওদের সাথে বসলো, বসার পর 50,000 টাকা দিল কিস্তিতে। মিয়া কি দেন, 50,000 টাকাটা বান্ডিল, কি দেন নাকি? আচ্ছা রাখেন না ভাই, পরশুর দিন আপনার যাবো, নাহলে আপনি বিআইডব্লিউর অফিসে আইন, ওই যে মতিঝিল থানার পাশে বিআইডব্লিউটি অফিস। তা আইসা পড়লাম। তা আমি রাত্রে জিজ্ঞেস করলাম, কিস্তি কি ব্যাপার?
পরে কমনে তোমার জিনিসটা ভাঙ্গা নেই। আর এখন কিসলি ভাই কিছুটা বুঝতেছে যে আমি সব জিনিসেই নেগেটিভ। আমি কোনো পজিটিভ চিন্তা ভাবনা আমি করি না, এটা সে ভালোভাবে জানে। কিরকম? কেমন জানে, যেমন টাকা পয়সার ব্যাপার, আমার কাছে লক্ষ লক্ষ টাকা থাকে, আর যে রাত্রে ড্রিঙ্কস করে আসছে, 1 লাখ টাকা রাখো, 2টা বান্ডিল দিয়েছে, আমি গাইব করে ভাবতে পারতাম, সে টারি পাইতে না। কিন্তু যখন এই আমার তোমার কাছে টাকা রাখছিলাম, কথাটা বুঝে এখন বললো যে তোমার কাছে টাকা রাখছিলাম, এখন যদি আমি বলি না, তাহলে যদি বলে হ্যাঁ রাখছি, এদিকে বিপদ, আর যদি হ্যাঁ, তাইলে যদি আবার বলে হ্যাঁ না রাখি নেই, চতুর্দিক দিয়ে বিপদ। তখন মাঝে মধ্যে বলতো যা করে, সত্য কথাই রাখছি, আমি রাখছি 9.5 লাখ টাকা আমি আলাদা রাখছিলাম, পরবর্তী বার করেছি যে এই টাকা আপনি আমরা দিচ্ছেন, কিন্তু এই টাকা আপনি কোনদিন হিসাব চাননি আমার কাছে, এই টাকাগুলি আপনি 9.5 লাখ টাকা। তো যাই হোক, এটা 89-এ তখন আমি কিস্তি বললাম, কিস্তি ভাই আপনি এই যে কাজটা নিচ্ছেন, এই কাজটা কি মারা দেয়? তুমি কেমনি জানো? আমি একটু বাইরে থেকে টাচ করছিলাম যে এর ছেলের নাকি আপনারা উঠায় আনবেন, এর ছেলের মনে কিল করবেন। না কাজ করি, ওই ছেলেটার বটে দিয়া দূরে কোনো পাড়া না, এই হালকা একটু মারতে দিয়া ওই ভয় দেখাম, চলে যাবো। কি ঘটনাটা কত মারা পরে বলবো, আমার আর বল নেই, জানে যে বললে আমি না করবো। তো 3-4 দিন পরে হঠাৎ করে 4টা ছেলে, আমি নাম বলতে চাই না, যারা এখন বর্তমানে, আচ্ছা যাক বলি, আসলাম মানে সুইডেন আসলাম, হ্যাঁ, এই 4 জন লোয়েস্টের ছেলেটা। ছেলেটার কাহিনীটা কি? ছেলেটা কোথা থেকে কি করছে? ছেলেটা হলো আপন ছেলে। এই ছেলে হলো মা নানার বাড়ি জমিদার, মায়ের সম্পদ দিছে, মা মারা গেছে, এখানে ছেলের নামে সমস্ত সম্পদ, ছেলের মায়ের বাপ সমস্ত সম্পদের মালিক হয়ে যায়। ও এই কাহিনী, মানে ওনার ওয়াইফের প্রপার্টি দখল করার জন্য নিজের ছেলেকে খুন করবে, কারণ ওই ছেলে আগের ঘরের পরে বিয়ে করছে। তখন এই ঘটনাটা ছেলেটা যখন ওয়েস্ট গার্ডেনে আটকাইলো, ও অফিসের ভিতরে 5তলা অফিস, আমি রাত্রে করে গেলাম। ছেলের বয়স কত? ছেলের বয়স তখন ছিল কত 11-12। কোত্থেকে নিয়ে আসছে, কি অবস্থা? ওই জাহাজে করে আসে, বাপের জাহাজে করছি যে আসো তুমি ঢাকা বেড়াইতে যাইতেছে, গুলশানের বাড়ি ঢাকা বেড়াইতে, সদরঘাট লঞ্চে আইসে পর লঞ্চ থেকে সুগা নিয়ে ওয়েস্ট গার্ড অফিসে রাখছে। যেই বাবা এই কাজটা করছে, ওনার প্রপার্টি উনি কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, এখন আছে কিনা জানি, কিন্তু বিরাট বড় কোম্পানির মালিক, পিভিসি পাইপ, নেভিগেশন। তার মানে ওর মায়ের প্রপার্টি এগুলি। হ্যাঁ, ছেলেও আছে, ছেলে এখন বিরাট ব্যাপার, কোন ছেলে? যে ছেলেকে, হ্যাঁ, পরে আমি ছেড়ে দিছি ছেলে। ও আচ্ছা, শুনি পুরো ঘটনা। আমি ছেলে বাসায় দিছি। আপনাকে দেখলে চিনবে? জানি না, যেহেতু 38 বছর হয়ে গেছে। গায়ে লোম কাটা দিয়ে উঠলো বহুদিন পরে। বিলিভ মি গাইজ, আপনারা ফিল কতটা পাবেন জানি না, বাট আমার রীতিমতো আমি ঢেউ খাচ্ছি নিজে নিজে, বিকজ এই লোকগুলাকে তো আমি চিনি। তো শান্তিনগর ক্লাবের থেকে আমি গেলাম, তখন শান্তিনগর ক্লাবের সভাপতি জাতীয় পার্টির এমপি, বরিশাল এমপি। তো গেলাম, আর এই মগবাজার তো গেলাম। পরে এখন এই ছেলেটারে আমি ভিতরে ঢুকছি, এক কাজ করো, দরজা লাগাই রেখো, আমার পাঠাইলো কিসলি ভাই, তুমি ওর সাথে রাইতে থাইকা ওর একটু খেয়ালটা রাখো। তো আমি গেলাম রাত্রে 8:30 তখন আমি একটা এক্সেল হুন্ডা ছিল 185, সবচেয়ে বড়টা, লার্জ সাইজ, আর চুল ছিল আমার এরকম বড় বড়, হাতের এখান থেকে ধরে কুনি পর্যন্ত সব ব্রেসলেট, মানে হিপ্পি স্টাইল। তো গেলাম, যাওয়ার পরে দরজা নক করলাম, তো একটা বুয়া ছিল বয়স্ক, দরজা খুললো। আমি কি স্যার আপনার থাকেন, আমার ডিউটি আছে সন্ধ্যা পর্যন্ত, আমি আপনার জন্য 4 ঘন্টা অপেক্ষা করছি, আমি চলে যাই। আর ঠিক আছে, বুয়ারে 50 টাকা দিলাম, যাও তুমি কিছু খাওয়া দিও, আর আমাদের জন্য আমি নিয়ে আসছিলাম হোটেল থেকে, ওখানে তো বিরিয়ানির দোকান অভাব নাই, আমি 2 প্লেট বিরিয়ানি নিয়ে, তারপরে তখন তো একটু স্মোক করতাম, স্মোক কিছু নিয়ে নিলাম, নিয়ে যাবে গেলাম। তো যাই হোক, এখন ছেলেটা দেখলাম যে একটা রুমে আলো অন্ধকার এরকম একটা রুম, ওখানে বসে রয়েছে,
তুলে নিয়ে আসছে তুলে নিয়ে এসে থুয়ে গেছে, মানে নিশ্চয় কিন্তু সকালে আনছে, খাবার টাবার দিচ্ছে কিডন্যাপ করে। হ্যাঁ কিডন্যাপ করে লঞ্চে করে আসে বাপের লঞ্চে, বাপে বলছে তুমি ঢাকা আসো, আমি তোমার রিসিভ করে আমার লঞ্চে করে আসতেছি। আনছে পরে সুগানি আইনা দিয়ে গেছে এই রুমে, সুগানি লঞ্চের একজন সুগানি বলা হয়, ও মানে দিয়ে গেছে এই বাবা এখান থেকে এসে নিবে এসে এইভাবে করে ইয়া করছে। তো যাই হোক, এখন আমি দেখলাম, দেখা আমার কাছে মনে হইলো ছেলেটার একটা ছায়া পড়লো দেয়ালের মধ্যে। যেমন অনেক সময় নেগেটিভ সিন আসে, যেমন কাবা শরীফের সামনে বা মসজিদে নামাজরত অবস্থায় কিছু দেয়ালে ছবি আসে নামাজিদের, ওইরকম ছবিটা আমি তাকায় রইলাম ছেলেটা, যে এত সুন্দর লাগলো, যেমন মানে জান্নাতে একটা ভাব ভিতরে। 2-3 মিনিট ওখানে তাকায় ছিলাম, তাকানোর পরে আমি লাইটটা ধরাইলাম, তো ছেলেটা পিছন দিকে লাইটের আলো দেখে পিছন দিকে ফিরল। ছেলেটা এত সুন্দর, আর মানে মাশাআল্লাহ 11-12 বছর বয়স, কিন্তু গায়ের রং অনেক সুন্দর, ছেলেটা ওচালম্ব ভালো, মানে বড় লোকের ছেলে, ভালো ছেলে। তোমার নাম কি? তো নামটাই আমার এখন আর মনে নেই, নামটা যে কি বললো আমার মনে নেই। তো আমি বললাম তুমি ভয় পাও না, তোমার আব্বু তো হঠাৎ করে সিঙ্গাপুর চলে গেছে, মানে এখন আমাকে বলে দিছে যে হঠাৎ করে সিঙ্গাপুর চলে, কালকে বাদে পরশু দিনে আসবে, তুমি 2 দিন নেই থাকো। না আমি তো ভয় পাইনি। ছেলেটা কি বলতেছে আমাকে, আমি তো ভয় পাই না, আব্বু আসবে, তুমি আমার সাথে থাকবে না, ঘা থাকবো। তখন আমার বয়স কত হবে, ধরেন 22, 21, 22, 23, হ্যাঁ 23+। এখন ও আমার কয় কি কয়, ওই ব্যাগের ভিতরে করে পেয়ারা, স্বরূপ কাঠির একটা পেয়ারা আছে, খুব সেন্টওয়ালা, এইটা কয়েকটা পেয়ারা আছে ওর ব্যাগে, আমার কন্যাও খাও। তো একটা পেয়ারা আমিও খাইলাম। তোমাকে তুমি খাওয়া দাওয়া করো, পরে খাবো না। তো খাইলাম, রাতে অনেক গল্প টল্প করলাম, ওর মা কেমন, ওর বাপ কেমন, সবাই ভালো বললো, দাদা নানুরা সবার খবর করলো। আমি তো খবরটা জানি যে ওর কি লেগে আনছে, কি করবে, ওর আর বুঝতে দিলাম না। সকালবেলা ওরে ঘুমে রেখে, আমি কিন্তু সারা রাত্রে ঘুমাইতে পারলাম না, ওরে ঘুমে রেখেই ওই যে বুয়া আসছে সকালবেলা, বুয়ার দরজার কলিং বেল টিপ দিচ্ছে, আমি দরজা খুলে বুয়ারে বললাম, বুয়া তুমি খেয়াল রাখো, ঘরেই থাকা, আমি আইতেছি। আইসে গিয়ে কিসলে ঘুমায় ফজর নামাজ পড়া, কিসলে ফজর নামাজ পড়া ঘুমায়, উঠে 11:30-12টায় আবার জোর পড়ে। আর টাকাটা ডিরেক্টলি কিসলুকেই দিয়েছে ওর বাবা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 50,000 টাকা। 50,000 টাকা দিচ্ছি, এইটুকু আমি দেখছি, কিন্তু এই 3 দিনের মধ্যে কি করছে এটা জানেন না? এটা জানি না। ওকে। তো গিয়ে দুলাল আমার বাধা দিল, আমারই বন্ধু, কয় আমি উড়াতে পারবি না। কে? কয় এই মাত্র বসে ঘুমাইছে। বসের গোষ্ঠী মানে ধাক্কা দেওয়ার সরায়া, তো দুলাল আবারও আমার পিছ দিয়ে ধরছে। তখন আমি কোমর থেকে 38 লগ রিভলভার, তখন আমার কোমরে এক্সপ্লোসিভ বুলেট। তখন দুলাল তোর মেরে ফেলাম বলতে সর। তখন দুলাল ভয় পেয়েছে, সরে গেছে। তখন কিসলেবারে এই কোমরে আবার ঢুকাইলাম, কিন্তু বারে কিসলেবার কাছে, কারণ কিসলে ভাই কিসলে ধরপড় করে উঠছে, কি ও ভয় পেয়ে গেছে, আমি হয়তো তার কিট করবো, এরকম একটা চিন্তা ভাবনা তার ভিতরে ঢুকে গেছে। কারণ এগুলো এরকমই হয় যে কাছের লোক মারে ফেলে, কাছের লোক মারে ফেলে। আমি চুপ থাকে, আপনি চিন্তা করেন না, আপনি আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দেন, এই ছেলেটা কেন আছে মাইরে ফেলার জন্য? কারণ আমি জানা মতন আমি আপনার কোনো জায়গায় মারতে দিইনি মানুষ, হ্যাঁ থ্রেট দিয়েছি, হ্যাঁ 2-1টা গুলি করাইছে হাতে পায়ে, কিন্তু মারতে দিইনি। এরকম কথা আপনি করে মারিয়ে ফেলতে চাচ্ছেন? কয় না রে পাগল, ওরা একটু থ্রেট দিয়ে একদিকে পাঠাই দিন, ঢাকা শহরে চিনে না। 10-11 বছরের বাচ্চা থ্রেটের কি বুঝে? তা আমি কই যে মানে গ্রামের না দেয়, মানে ঘুরে ঘুরে ইয়ে করে, আসলে কিন্তু না, তারেও অন্যভাবে ইয়া করবো আর কি। পরে কিস্তিতে বুঝে, আমি কিস্তি আপনি নামাজ নেন পড়লেন, ফজর নামাজ, আমি নামাজের মধ্যে কি এই মাত্র পড়ে ঘুমাইলেন? আপনি তো কে দেখে পাক পবিত্র হইয়া ঘুমান, আর কেন আপনি নামাজ পড়েন? মানুষ মারবেন কেন? তাহাজ্জুদ পড়ে না? আপনি তাহাজ্জুদ পড়েন, সারা রাতে গিলি করেন আর দিন বড় ঘুমান। তখন আমার কয়, এই বত কিস তোমার? আমি আর কিচ্ছু হয়নি। দেখো এই পেশাটা তো আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, এই একটা কথা প্রথম বললো আমাকে যে আমি মরে যেতে পারি। তা আমি ঠিক আছে, মরে গেলেন আপনি, মরে গেলে কান্নার কে কে আছে? আপা, সে আপা কানবে। আরেকজন আছে কবির ভাই, কিস্তেবার বড় ভাই, আর্মিতে ছিলেন,
রিটায়ার্ড হয়েছেন, উনি কানবেন, আর কে কানবে? আমার হয়তো দু একদিন মনে পড়বে, এরপর আর মনে পড়বে না। এমন একটা কারণে এখন আমি হিসাবে ছোট মানুষ। তা আপনি এই ছেলেটার কি করবেন? দেখো, এই ছেলেটার বাপ বিরাট পয়সাওয়ালা, এই সম্পদ দেওয়া জাহাজ একটা কাঠবুডি জাহাজ ছিল, কাঠবুডি জাহাজ থেকে আজকে 9টা জাহাজের মালিক। কিন্তু ছেলেকে তো বাপের ভালোবাসার কথা, ছেলেই তো মালিক হয়। ছেলে মালিক হবে আগে পরে তো আবার সে ঢাকাতে বিয়ে করে ওখানে ছেলে মেয়ে বড় বড়, পরের ঘরে আছে। হ্যাঁ, পরের ঘরে না, ওই মহিলার সম্পত্তি এগুলি আগের ঘরের, পরের ঘরের কথা শুনে আলটিমেটলি সে এইগুলো করতেছে। তো কি করবো? তা আমি বললাম যে দেখেন, আপনি বল ঠিকভাবে বসে। আমি কত ঘুমায় গেছেন, অজু নাই, আপনি অজু করে আইন। তুমি কি আমার ইয়ে পাইছো, ফাইজদামি করতেছ? রাগ হয়ে গেল আবার। খুব প্রচন্ড রাগী মানুষ ছিলেন, কিন্তু আমার বেলা আমার সাথে কথা বললে উনি কেন যেন মাটি হয়ে যেতেন, কেউ থামাইতে পারতো না। আমার চেহারাটা দেখলে শেষ। যদিও আমি ছোট, কিন্তু আমার মনে হয় যে এখন মনে হচ্ছে আমার ভাইয়ের মতো মানতো। তখন আমি বললাম, কিছু ভাই, ছেলেটার সাথে আমি রাতে ছিলাম, ছেলেটা এত নিশ্চিতে ঘুমাইতেছে, আমার কিন্তু ঘুমায় নাই। ও এত সুন্দর ঘুমাইতেছে, আমার 2বার আমি বিছনাতে উঠে দেখলাম তার পা থেকে মাথা পর্যন্ত, যেমন আমার পাশে একটা জান্নাতি ছেলে ঘুমায় আছে, জান্নাতের আভাস পাইতেছি। ছেলেটা কোরআনে 9 পারা পর্যন্ত তখন পড়ছে, 9 পারা কোরআন শরীফের পড়তেছে। তারপরে এই ছেলেটা কি করা যায়? আরে এটা প্ল্যান করেন, তুমিই বলো। এই প্রথম আমার থেকে অ্যাসাইনমেন্ট নিয়েছি। আমি বললাম যে ওই জাহাজের মালিককে ধরে আনো, ওরে আইনা ওরে আটকামো, সমস্ত ঘটনা শুনবো, শোনার পরে যে আপনি ডিসিশন নেবেন। ঠিক আছে। 2 দিন পরে গেলাম, গিয়ে আর আটকে ফেললাম একটা অফিসে, একদম মাংস টান্স নিয়ে 14-15 দিন ঘিরে আনলাম। তখন আমাদের একটা গাড়ি ছিল, প্রগতির একটা পাজেরো ছিল, সানরুফ আছে উপরে। তো ওইটার ভিতরে বসা 2 পাশ 2জন থাকে, নিয়ে এসে বললাম গোলবাগ আমাদের একটা বাসা ছিল খালি, ওখানে মাঝে মধ্যে গিয়ে আড্ডা মারতাম। 2তলা বিল্ডিং, সংরক্ষিত এলাকা, ওই আশেপাশে ছেলেরা পাহারা থাকতো। তো যাই হোক, ওখানে নিলাম, চোখ বাঁধতে ফেললাম আগেই। তখন বেলা 12টা 12:30 বাজে, 1:30টার দিকে খাবার টাবার দিলাম, চোখ বাঁধা বসতেই, মুখ খোলা, কোনো সাউন্ড হবে না, সাউন্ড হলে গুলি করবো। কিস্তে ভাই আসলো 5টার দিকে, আসর নামাজের পর। তখন গরমের দিন, বৃষ্টি হইতেছে প্রচন্ড, বৃষ্টি থামছে, এরপরে আসলো। এখন আমার ডাক দেয়, হ্যাঁ এদিকে কি করবা? আমাকে অরে জিজ্ঞান যে কেমনি ঘটনা হয়েছে, সমস্ত ঘটনা জানেন। এই পরে ওর থেকে খবর নিল যে এমনি এমনি ওই ছেলের মা অনেক প্রভাবশালী মেয়ের বাপের মেয়ে, বিয়ে করছে, প্রথম বিয়ে করে সে সম্ভবত মিডল ইস্টে চলে গেছে। মিডল ইস্টে 12 বছর থাকছে। ও 11 বছরের সময় ছেলেটা হয়েছে, ছেলেটা পেটে। ও ভাবতেছে ছেলেটা হয়তো অবৈধ কোনো কাজ, অবৈধ, কিন্তু অ্যাকচুয়ালি ছেলেটা ওই হের গর্দেরই। আচ্ছা আচ্ছা, বুঝছেন? কিন্তু ওর ভিতরে দুষ্ট চিন্তা ভাবনা করছে। তখন তো ডিএনএ ছিল না, এত চিন্তা ভাবনা করে। তখন বললাম যে এই বেটা, আমি তখন গিয়ে 2টা থাপ্পড় দিলাম গালের মধ্যে, জোরে জোরে। তখন তো আমার স্বাস্থ্য আরো ভালো ছিল, মানে গালগুলি লাল হয়ে গেছে। সত্যি করে এই দেখতেছে, চোখ নামাই দিলাম, চোখের পর্দা উড়ে গেলাম, দেহ আবার চুপ হয়ে গেছে। 2 পাশে 2 বছর ধরে রাখছি। তখন কই সত্য কথা, ঠিক আছে এইটাই আমার ছেলে, তোর মারবা কেন? সম্পদ আছে, এই জাহাজটা সব হইলে ছেলের মার নামে। এখন ছেলের মা অসুস্থ, একলামশিয়া। আচ্ছা, ওইটা হইয়া পঙ্গু হয়ে গেছে, বিছনায় থাকে। একটা কামের মহিলা আছে, ওই দেখশুন করে। তো এখন ও ছেলেটারে মারি ফেললে আর ওর কোনো বাধা নেই। তো কত সম্পদ দিতে পারে? 2-2.5 কোটি টাকার। ওই আমাদের অনেক টাকা। তা মিথ্যা কথা বলছে।
280 একর জায়গা আছে ওই ওই মেহিল নাম, 280 একর বানারীপাড়া, স্বরূপকাঠি, পিরোজপুর, বিভিন্ন জায়গাতে ওরে বিরাট বাপ। জমিদার। তার বাপ ছিল কে, ওই যে দের উপদেষ্টা ওর বাপ ছিল, এবং তার বন্ধু এই যে সম্পাদক তো সম্পাদক। মানে কেমন ফ্যামিলি আল্লাহ বুঝেন, বাংলাদেশে বা উপমহাদেশে 22 পরিবার। হেরা বিয়ে করলো কেমনে? এই যে এই টাউট পাট ছেলে ভালো, ছেলে শিক্ষিত হিসাবে দিছে, কিন্তু এখন ভিতরে ঢুকে সে সমস্ত কাইটা দিতেছে আর কি, অবস্থা করছে বেইমানি। পরে ওরে বুঝাইলাম যে দেখো, তোমার তো ছেলে, এই ছেলে থাকলেই কি না থাকলে সম্পদ তুমি ইউজ করতেছো, হাত করলা, পাইপ করলা, অ্যালুমিনিয়াম করলা, বিভিন্ন ইন্ডাস্ট্রি। তখন তার 6টা বা 7টা ইন্ডাস্ট্রিজ আছে। তখন আবার ডগে 2টা জাহাজ অলরেডি হইতেছে। তখন হয়তো 60-70 লাখ টাকা লাগে যে জাহাজ, এখন বর্তমানেতে বানাতে 20 কোটি টাকা লাগে। তো তেজগাঁও পলিটেকনিকের বিপি ওরে নিয়ে আসলো ডাকদা, নামটা না বলি, ওই টাইমের ডাকদা নিয়ে আসলো। কিসলে ভাই লোক পাঠাইলো, কি কিসলে ভাই, তুই ডাইরেক্টর, নেভিগেশনের ডাইরেক্টর। ঠিক আছে, প্রতিদিন 1.5 লাখ, 1,60,000, 1,40,000, 1,35,000 টাকা, 35 লাখ টাকা ইনকাম। তার ডাইরেক্টর বানলো। তো তখন তার কাছে ছিল 22 লাখ না 23 লাখ টাকা ছিল তার অ্যাকাউন্টে। তো এগুলি দিয়ে দিল যে আপনারা চালান, আপনার দায়িত্বে আমি মাথা পেতে নিলাম। তো ডিট করলো, ডিট করার পরে এইভাবে চলতেছে, 7-8 মাস চললো। এর মধ্যে চলে গেল জাপান। জাপান চলে গেল, তখন সিএপি, কিন্তু বাংলাদেশের তম সিএপি উনি। হ্যাঁ, আর ডাইরেক্টর পরিচয় করে দিল ইয়ে থেকে, সদরঘাট গিয়া জাহাজের সবার কর্মকর্তা এসে, যে রাস্তা থেকে জাহাজের মালিকও। আচ্ছা, তো জাহাজ আমরা হিসাব কিতাব নেই, কিন্তু টাকা ব্যাংকে জমা রাখে ঠিকই, বিআইডব্লিউটি সোনালী ব্যাংক শাখায়। আচ্ছা, আর পোলাটা বরিশাল আগরজারাতে। আচ্ছা, ছেলে জানলো না যে বাপের? কিছু জানলো, ছেলে কিচ্ছু জানে না, সব গোপন। আমি গেলাম স্পিড বোর্ড নিয়ে, ওই পাগলা থেকে মেরি অ্যান্ডারসন, ওখান থেকে স্পিড বোর্ড নিয়ে ডাইরেক্ট নিয়ে গেলাম 4 জন সহকারে আমরা, যে বেড়ায় আসছে সাহেবের সাথে, আবার বেড়ায় আছি, গুলশানে বেড়াইছে। তারপরে এখানে একটা পার্ক ছিল 1 নম্বরে, ওয়ান্ডারল্যান্ড। হ্যাঁ, ওয়ান্ডারল্যান্ডে তো আমার মনে আছে, যখন ঢাকা শহরে আসি তখন গিয়েছিলাম, 2000 সালের গল্প। আবার এই তিতুমির কলেজেও রাখছি এক রাতে, হলে, বুঝছেন, এখানে আমাদের আড্ডা ছিল। এখানে এক রাত্রে একদম ঘুরে আড্ডা, ছেলে খুব খুশি। আবার তখন শিশু পার্ক, তখন তো একটাই পোলা জানে যে আপনার বাপের বন্ধু, আপনারা হ্যাঁ, আমরা কর্মচারী, এটা জানে, আমরা তারা ইয়া করতেছি, তার পিছনে ইয়া করতেছি। ঘটনা কি? আর এই পোলা এখন কে, এটা যদি বলি, আর ওই কোম্পানির নাম যদি বলি, এমন কেউ নাই যে চিনবেন না। অনেক কিছু আছে, দেখেন পুরো 40টা নারকেল তেলও করছে, নারকেল যত উত্তরবঙ্গ, দক্ষিণ যত নারকেল আছে, খুলনা, রান্দা, বেনাপুর, সব নারকেল সাপ্লাই সে। বিশাল বড় বাগান, সুপারি, নারকেল। তো যাই হোক, এটা করবো কিসলে ভাই, আস্তে আস্তে আমার প্রতি আরো বেশি ইয়া হয়ে গেল, যে আসলে তুমি তো ঘটনা কিভাবে নিয়ে আসা পারো, খুব আমার তান্ত্রিক হয়ে গেল। তখন আমার দায়িত্ব দিল কি, সমস্ত আর্মস যে আছে সব আমার দায়িত্ব থাকবে, সমস্ত রক্ষণাবেক্ষণ কোন জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে সব আমি মাধ্যমে, হিসাব কিতাব সব আমার কাছে। এই টাইমে আসতে পড়লো মৌচাক মার্কেট। আচ্ছা, মৌচাক মার্কেটে গ্যাঞ্জাম, তখন মৌচাক মার্কেটে ওই যাই হোক ওরা নেতৃত্ব দেয়। তো ওরা গ্যাঞ্জাম পাকায় হচ্ছে, কি হয়েছে, আমার কাছে আসতো একজন, আয়সা বলতেছে, তুই একটা কাম কিছু বেড়ে ক, ওই তখন চাইনিজ হোটেল ঢাকাতে নাই, শুধু তখন মালিক কি করলো, ওর বোনের থেকে জায়গা নিছে, বোনের 1 পয়সা দেয় না, বিহারি ছিল তারা। আচ্ছা, তো বোন মামলা করছে, মামলা করে তার জায়গা নিতে পারে না, সে প্রভাবশালী। আর আমগরে ধরছে, কি হয়েছে, 5 লাখ টাকা দিব, এটা বোনতে সিগনেচার লিয়ে দিতে, বোনের কাছ থেকে যে বিক্রি হয়ে গেছে। তখন কিসলে ভাই করলো যে এটা কি করবো, আমি করি আপনি কাজ করেন, বোনের তো টাকা দিতে হবে, যেহেতু বোন ওয়ারিশ। এক ভাই বিকছে 2টা বোন, তাহলে ভাগ কিন্তু সমান সমান, 2 বোনে 1 ভাগ, আর ভাই 1 ভাগ। তা ভাই বিক্রি করছে, 2 বোন যাচ্ছে না, তাহলে অর্ধেক জমি রয়ে গেল। তো সে এটা, এখানে ছিল 19 কাঠা জায়গা, 19 কাঠা মৌচাক মার্কেটে, সিদ্ধ সুইটসের পাশে
ধরলাম 5 লাখ হবে না, 10 লাখ টাকা দিয়ে ধরবো। তুমি খালি গ্যাঞ্জাম লাগাও আমারে কয়। তখন এটা চললো কি ওই গেছে গেল ওরা করছে কি তো তখন আপনাদের সমসাময়িক মানে ওরাও সমসাময়িক না, আমাদের অনেক পরে। অনেক মানে ওরকম লাইমলাইটে না, কিন্তু ওরা কাঁঠাল বাগান এলাকা দিয়া। আচ্ছা হ্যাঁ, ওরা আসে কিস্তির কাছে আসে বসে। আচ্ছা লাস্টে গিয়া ওই যে সাথে যে বড় ভাই গ্যাঞ্জাম লাগে, গ্যাঞ্জামটা 2 ভাগে ভাগ হয়ে গেলাম গা, বুঝছেন? আচ্ছা। তো কিন্তু আরেকটা অর্ডার বিরাট বড়, এই মানে যে আল জাজিরাতে যাকে জি 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 আল জাজিরায় যে জি, জি, ইয়েটা করা হইলো, জি, এই জি, সেই জি, ওই যে জি। বললো না যে কি আর প্রাইম মিনিস্টার আমরা সবকিছু ঠিক করি। ও তো পাগল, ও তো আরেক পাগল, পাগলা ও ওই সময় থেকে আপনাদের হ্যাঁ হ্যাঁ হয়েছে কি তখন ওদিক দিয়ে রাজনীতি করে ইউনিভার্সিটি এলাকায়, হ্যাঁ ওরা একটা গ্রুপ করে ফেললো, তিতাসে তারা ইয়া করে, হ্যাঁ এই যে কারোর মধ্যে তিতাসে আচ্ছা কন্ট্রাক্টরি করে আর আচ্ছা। ঢাকা শহরে 90% সব আমি ঘুরবে। তখন গ্রুপ কতগুলা ঢাকা শহরে? ঢাকাতে 2টা গ্রুপই, একটা কিস্ত গ্রুপ আর একটা গ্রুপ। এরা কি মারামারি করতো? না, পরে হইলো পরে হয়েছে, ওই সময়টাতে নাই। না, ওই সময় নাই। আমি তো মৌচাকের ওটার কি দাঁড়াইলো রেজাল্ট? মৌচাকের তখন ওরা একটা বেশ, ওরা কিস্তি বর্গে চাইলে ভাই মৌচাক মার্কেটের পাশে হলো আনারকুলি মার্কেট। তা আনারকুলি মার্কেটের একটা পুকুর, এটা ডেভেলপ করুন লাগে, এখানে দোকান বানাই। তো কিসলে ভাই তো এইসব কাজে বিশ্বাস, বানাবি এরপরে খামু, আগে নগদ খা। তো ও করলো কি, ঠিক আছে মাটি ফালা বালু, তখন ওই যে গাবতলি মামা ওর ট্রাক তখন চলে, বালুর ট্রাক, ওই তখন বৈলাপুর থেকে বালু হয় না, এই আনারকুলি মার্কেটে ফালে, মৌচাকের পিছনে যে মার্কেটটা আনারকুলি, এখানে 2 একর জায়গার মধ্যে এই মার্কেট বানে। তো 6 বিঘা প্লাস, তখন এই মার্কেট 80 তখন এটা কমপ্লিট করে একতলা হইলো। তখন এটার মধ্যে আসলো দিয়ে আসলো, বললো যে আমার নাও সাথে ও আইলো কি, ওর ভাগিন আছে ওই যে আপনার ইয়ের আগের সভাপতি ঢাকাতে, তখন সে সভাপতি ছাত্রলীগের। তো ভাই মালিক ওই যে একটা ইয়ে করছে তাজমহল, ওই মালিক, এই সে তো আরেক বিরাট ব্যাপার, সে অনেক ওসা লম্বা 6 ফিট মানুষ, হোটেলের মালিক। জি বইলো কিছু বলো কেমনি কি করবা করো কিছু, দোস্ত মানুষই। তখন তোমার এই সিনেমা হলে তুমি এদিক দিয়ে থাকো, তোমার মহল হোটেল বানাইবো। আর চৌধুরী আসলো, ঘরটা দখল করলো, এই শান্তিনগর চৌধুরী ও কিসলুর মাধ্যমে। হ্যাঁ, তখন ঢাকা আসা চৌধুরী ফ্যামিলি ভালো বড়, এখনো অনেক সোফার ও আইসা কিসলে দল গেছিল, ভাই কেমনি কি করি, ঠিক আছে এটা দল করে দেবো। তো ডাকাইলো, ছিল আর বিপি ছিল, ওরাও সবার ডাকাইলো, কি রে তারা কি করবি, কই যে এমনি ভালো বিহারি গো জায়গা, তো বা করে দিয়ে দেন, সম্ভবত 10 লাখ না 12 লাখ টাকা দিলে সিটি, যেটা বর্তমানে 1000 কোটি টাকার অ্যাসেট, সেটা ওই সময় কিসলু ভাইয়ের মাধ্যমে মাধ্যমে। হ্যাঁ, তো এখন ওই সব আসলো, সব হইলে এর সাথে খুব ভালো সম্পর্ক, এবং বাংলাদেশ ওইটার মালিক সে, ওই সিগারেট উড়ায় কর্পোরেশনের দূত সবে, তখন কাকরাইলে বিল্ডিং বানায় 10 তলা, এই যেটা এখন হাসপাতাল। আচ্ছা, বুঝছেন? তখন এখান থেকে সব উঠে যাবে, একজন কাছে বিক্রি করে দিবে জায়গা। তো আমরা ওখানে লিজ দিলাম, নাম হলো ওই লোকের নাম বিহারি। হ্যাঁ, পরে মার দিয়া অটোর সাইড পাঠিয়ে দিলাম, সবের সামনে দিয়ে এলাম ব্যাংকের কাছে, ওনারা ব্যস্ত 3 কোটি টাকা। আচ্ছা, 3 কোটি টাকা বেচার পরে কিস্তি পারে মনে 10-12 লাখ টাকা দিছে। এইভাবে করে তখন আমার কাছে 1,35,00,000 টাকা আচ্ছা ক্যাশ, 88-এ বন্যার সময়। আচ্ছা, তখন আপনার টাকা তো ব্যাংকে রাখতেন না? না, ব্যাংকে রাখতাম না, ব্যাংকে সব বিছনার নিচে, অমুক জায়গা ছড়া ছিটানো। কিস্তি ভাই কাজ করো, আমি তো সিঙ্গাপুর যাবো, থাইল্যান্ড যাবো, তো তুমি থাকো এদিকে। এই শুরু হইলো কিস্তিবার বাড়ি যাওয়া। তো বাড়ি যায়, তখন জানতাম থাইল্যান্ডের কথা গিয়ে যেতে নেপাল। আচ্ছা, নেপাল গিয়ে জুয়া টুয়া খেলতে। আচ্ছা, তো
80 লাখ টাকার হিসাব পাই না, আমার কাছে আছে 40 লাখ। একটা মিনিট, এই 40 লাখ থেকে আমি সামনের দিকে যাব, আমি একটু ওনার সম্পর্কে জানতে চাচ্ছি। এই কিসলু ভাইয়ের লাইনে আসছে কিভাবে? কিসলু ভাই হলো কিভাবে আসছে এটা আমার কাছে যতটুকু ধারণা, যদি সে ক্লিয়ার করে। কিসলু ভাই ছিল খুব জিদি মানুষ, খুব রাফ অ্যান্ড টাফ। কেমন মানুষ, মনে করেন ও যদি দেখে কোনো জায়গাতে একটু অন্যায় হয়েছে, যে হোক এর ধরে বুঝবো এই পদের লোক। আর ঢাকাতে তার আসা হলো বোনের বাসাতে বেড়াইতে। ঢাকাতে বোনের বাসাতে বেড়াইতে আসা, সে প্রথমে উঠে মালিবাগে উঠা মালিবাগের যে রংবাজগুলি আছে, টুটা ফুটা রংবাজ, এদের সবার সাথে একটা সম্পর্ক করলো। এবং ফ্রিডম ফাইটে ছিল তখন মালিবাগের 1 নম্বর নাম করা রংবাজ সে। তো ওই লাইন দিয়ে ওই লাইন দিয়ে সামনে আনলো, তুই আমার লাগা থাক। এই থেকে মালিবাগটা নিয়ন্ত্রণ করলো। আর ঢাকা শহরে রংবাজ পয়দা হইতো কাঁঠালবাগান আর মালিবাগ, এই 2 জায়গা থেকে রংবাজ পয়দা হইতো। মানে এটা হলো কারিগর বানানো, বুঝতে পেরেছি, হেডকোয়ার্টার। সো বেসিক্যালি যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, ওই ওনারা যখন দেশের বাইরে চলে গেছে বা পালাইছে, তখন উনি লাইমলাইটে চলে আসছে। এবং লাইমলাইটে উনি একদম 97 পর্যন্ত, 75-এর পরে, হ্যাঁ 75-এর পরে একটা না 97 পর্যন্ত। 97 সো ওই সময়টাতে উনি নেপালে যাইতো। নেপালে যেত। আচ্ছা, তারপর? নেপাল আমিও গেছি নেপালে। লোকটা রংবাজি করলো, কারো আজ পর্যন্ত আমি দেখি না। আমি তো সাথে 12 বছর ছিলাম, হ্যাঁ। একযোগ। সে কোনোদিন কোনো হিটে যায়নি, নিজে মারে নাই। শুধু একদিন একটা ছেলে, আমাদের সিনিয়র ভাই কিস্তুলির বন্ধু বান্ধব, একলা হয়েছে, তো একটা বেইমানি করছে। এক জায়গা থেকে 10,000 টাকা দেওয়ার কথা, ওই টাকাটা সে খেয়ে ফেলছে। হ্যাঁ। ওরে লেংটা করে বাইন্দা ছবিটা, তখন ইয়েসিকে ক্যামেরা ছিল, ওই বান্দা ছবিটা উঠেছে, এইটুকুই কাজ। তো আমি ছেড়ে দিচ্ছি, দুটো বড় ভাই আমি ভুল করে ফেলছে, ছাড়ুন তো। এই শান্তিনগর ক্লাবে তখন সে করতে, তার একটা অভ্যাস ছিল, সে যেই কোনো জায়গাতে তার সম্মান করতে হবে, তার ভিতরে এই জিনিস, মানে আমার সম্মান না করলে খেপে যাবে। সম্মান না ও শেষ, ওর খবর আছে। তো এই রামপুর, এই যে রামপুরা যেটা আফতাবনগর বানাইলো, এটার কারিগর ধরে গেল, কিরে তুই বলে কস কিস্তি মিস্তি কিছু না, বেল্ট খুইলা, মনে করেন লেদার বেল্ট, বাইরে বকলেস দিয়ে চামড়া চন্ডা উড়াই ফেলাচ্ছে ঘরের ভিতরে আটকায়। তখন ওই যে পায়খানা করে দিছে। তো আমি বললাম, তুমি বাইরের কাছে মাপটা তাড়াতাড়ি, মারিয়া মুড়ে অরান হয়ে গেছে বাড়ি, গাড়ি লিয়ে আবার মারবো। পরে গিয়ে মারছে, বস আমি বুঝি নেই আপনি। হ্যাঁ, তখন ছিল কলা বাগান কায়েম, ডাকাতে ছিল 10 জন কমিশনার, সবই আমগুলোকে, বুঝছেন? ওকে, জি, যেটা বলতেছিলাম যে 1 কোটি থেকে 40 লাখ টাকায় চলে আসছে। কিভাবে কিস্তি ভাই নাই, হ্যাঁ 10 লাখ 5 লাখ দিতেছে, ডাক ক্লাবে খেলে, হ্যাঁ ওই মডার্ন ক্লাবে হাউজি খেলে। কি রে জুয়া খাইছে 35 লাখ টাকা। কে খেলছে এটা? কিস্তি ভাই। আচ্ছা, খেলে রাত্রে 3টার সময় আমি তো পাই না, হারে আমাকে মারিয়া না কেউ, বৃষ্টি পড়তেছে, এই হুন্ডা লিয়ে পাইলাম 4 জন, 2 হুন্ডা নিয়ে খুঁজতে গিয়ে পাইলাম ডাক ক্লাবে। আচ্ছা, ডাক ক্লাব তো উঠে লয়েছি, রাত 4টা, ফজর আজান দিব। কি হয়েছে, এই অল্প আসছি। পরে লগে আছে জিগাই, কিরে কত টাকা লয়েছিলি, কালকা যে 30 লাখ টাকা দিচ্ছে তুলে, এই টাকা আরো 5 লাখ টাকা, 35 লাখ। 35 লাখ টাকা জুয়া খেলছে ওই টাইমে। তো যাই হোক, এই শপথ করলাম ভাই হাইকোর্ট মাজারে, আপনি জুয়া খেলবেন আর না। তখন ছিল কে, আমি বলি মোহাম্মদপুর কমিশনার, আগে কমিশনার, কলাবাগানের কমিশনার, ওই দিল্লি কাপ্তান বাজার। তারপরে এদিক দিয়ে ছিল যে এমপি এসে পরে, এই বাড্ডার যে আওয়ামী লীগের এমপি ছিল, নাম ভুলে গেছি। ও এরকম 8 জন কমিশনার সহকারে আমি, কিসলবা আর এই 11 জন, এর মধ্যে আমি সবার ছোট, গেলাম হাইকোর্ট মাজারে। শপথ করলো। শপথ কি হলো, সবাই একসাথে চলাফেরা করবো, কোথাও কারো প্রতি কোনো অবিচার হইলে বা কোনো হইলে সবাই একসাথে যাপা করবো, আর যেটা সবাই দেখবা, আমার কথা সবাই দেখবা, সবাই হাতে রাখলো। পরের দিন 2 জন বিট্রে করলো। কিভাবে করলো? বিট্রে করলো, এর কাছে তখন আসছিল কাটা রাইফেল একটা, আর শর্টগান 2টা 22 বোরের পিস্তল। কমিশনার, সরকারি গার্ড দেয় তারে পুলিশ। ওকে, হ্যাঁ, ছিল মেয়র।
আমি গডফাদার মুভিটা দেখেছি। পৃথিবীর ইতিহাসে যে 100টা মুভি বলা হয় যেরকম ভাবে যে যারা মুভি দেখেন তারা অন্তত 100টা মুভি না দেখে যেন মারা না যান, এইরকম একটা লিস্ট করা হয়। আপনারা গুগলে সার্চ করলে পাবেন। তার প্রথম 10টা মুভির মধ্যে একটা মুভির নাম হচ্ছে গডফাদার। এবং আপনারা তো নিশ্চয়ই জানেন গডফাদার একটা নোভেল লেখা হয়েছে, মারিও পুজো, আমি যদি ভুল না বলে থাকি নামটা। তার পরবর্তীতে এই মুভি তৈরি করা হয়েছে, বেশ কয়েকটা এপিসোড, বেশ কয়েকটা সিরিজ আছে। বিশ্বাস করেন গডফাদার দেখেও আমি এতটা থ্রিল অনুভব করি নাই যেটা ওনার গল্প শুনে আমি অনুভব করছি। আমার কাছে মনে হচ্ছে যে কোনো একজন ভালো চিত্রনাট্যকার কিংবা কোনো একজন ভালো ডিরেক্টর, যারা মানে আমাদের এই আশফাক নিপুণের মতো যদি ডিরেক্টর এই স্টোরিটা পাইতো বা উনি যদি ইমপ্রেস হইতেন ওনার দ্বারা সামহাও, তাহলে এই যে মহানগর, অসাধারণ যে মহানগর বানিয়েছে, আমার মনে হয় উনি মহানগরকেও ক্রস করে যেত। এত দুর্ধর্ষ এবং দুর্দান্ত এবং রিয়েল লাইফ স্টোরি আমি আমার লাইফে কখনো শুনি নাই। ডেফিনেটলি আপনারা এই ফ্লেভারটা পাবেন না, বিকজ এই নামগুলো আপনারা জানতে পারবেন না। অনেকে রিসার্চ করে হয়তো বেরো করবে, বাট সেটা নিয়ে আমার কোনো সে নাই। কারণ ওনার এই গল্পের সাথে বাংলাদেশের পলিটিক্যাল রিজিম চেঞ্জ এবং একই সাথে ক্রাইমগুলো কিভাবে হয়েছে সেটা এতটা ইন্টারলিঙ্কড এবং এতটা সুন্দর করে করে আসছে ধাপে ধাপে, যে এটা যদি ডিটেল জানা যায় ওনার কাছ থেকে বসে বসে সময় করে, তাহলে বাংলাদেশের ক্রাইমের ইতিহাস, গডফাদারদের ইতিহাস, এটা একদম রিটেন ডকুমেন্ট হয়ে যাবে। হুফ, আমি তো বলতেছি ক্যামেরার সামনে ভাবে, আমি কি প্রচার করতে পারবো? দ্যাটস আ বিগ কোশ্চেন। জি বলেন, তারপরে কি হইলো? দুইজন বিচ্ছা করলো কিভাবে? আগে একটা কমিশন একটা কাজ লইলো তিতাসের। আচ্ছা, ও তখন কিন্তু সবাই 10 জন, যেখানে যে কাজ হবে সবাই একবার ভেগে যুগে সমান করে। হ্যাঁ। সমান কাজ দিল 2,77,000 টাকার। এই কাজটা আমাদের কাছে আর হইল না। একটা ডাইনাত আছে, নাম হলো, পরে দিয়ে কাজটা উঠাইলো, কিন্তু পৃষ্ঠপোষক করলো, বিট্রে করলো। এটা জানলাম আমরা 9 দিন বা 10 দিন পরে। জিজ্ঞাসা করলাম, বউ পরে খুব ভালো মানুষ ছিল, উনি খুব আন্তরিক বা দুঃখিত লোক, কিছু মনে করেন না, ওরা মাফ করে দেন। বরিশালের তো আমি ওই টাইমটার ভিতরে ঢাকা শহরে রাজ করছি বরিশালরা, এখনো কিন্তু আছে, বড় বড় রংবাজ আছে বরিশালে। তখন এমপি ওই মেয়র ছিল বরিশালের, ও এসে বসে থাকতো হোটেল পল্টনে কিস্তেবার সাথে একটু দেখা করার জন্য শান্তিনগর ক্লাবে। তো শান্তিনগর ক্লাব 1956 সালে সৃষ্টি। তো ওই শান্তিনগর ক্লাবের সভাপতি সে অনেক কিছু হয়েছে। তো যাই হোক, দুইজন বিট্রে করার পরে কি হলো? বিট্রে করার পর বললো, তুই এটা কি কাজ করলি দোস্ত? তা খুব লজ্জিত হয়ে গেল। 2,77,000 টাকার বেগুনি করলি। পরে খুব লজ্জিত হইলো, দোস্ত এই টাকাটা দিয়া আমরা সব পিকনিক করবো। তা লাভ হয়েছিল মনে হয় 80-85,000 টাকা লাভ হয়েছিল। তখন গরু আইনা, গরু জব করে আমরা ওই বাড়ির ছাদে বিশাল আয়োজন করে ডেকোরেশন আইনা সবাই খাওয়া দাওয়া করলাম, মিলাই দিলাম। এটা আমার ক্যাডি ছিল। এখানে লাগলে আপনার একটা বন্ধু হারাবেন, প্লাস এই বন্ধুর পেছনে পেছনে আর 3-4 দিন বেরিয়ে যাবে, তাহলে এই সেটটা আলাদা হয়ে যাবে। এটা দরকার নেই, বরং মিলাই যে এখানে করলাম। করার পরে আসলে কি এগুলি থাকে না, যত যে কোক না থাকে, আস্তে আস্তে সবাই একের গোছাতে। 88 সালে বন্যা। তা আমি বললাম, কিছু এক কাজ করেন আপনি, আমরা বাড্ডা দিয়ে তো অনেক জায়গা, নিচে জায়গা সব ভরে গেছে পানিতে, মানুষের অনেক অসুবিধা আছে। তো কি করা যায়? আমি কাজ করেন, চিরা মুড়ি, ম্যাসলাইট, গুড়, তারপর শুকনো বিস্কিট টিস্কিট যা আছে এগুলি কিনি। তা শান্তিনগর বাজার গেলাম, গিয়া 84,000 টাকার মাল কিনলাম। তখনকার 84,000 টাকার মাল 3টা পিক আপ লাগছে আনতে। তাই নাকি নৌকাতে উঠাইলাম রামপুরা ব্রিজটা, তাই না, এই যে যেটা ব্রিজ হাতির ঝিল যেটা বলে, এখানে এসে নৌকাতে উঠলাম, ট্র্যাক থেকে নামা, রাস্তা তো পানি, তখন বাড্ডা, তারপর মিস্ত্রিটলা, তারপর ওদিকে সাঁতারকুল, এইসব এলাকাটা টলার দিয়ে সবাই দিয়ে আসলাম। ওই টাইমে আসার পর এর সাথে আবার কি নারায়ণগঞ্জে, তখন এর সাথে আমরা সম্পৃক্ত হইলাম প্রেসিডেন্টের সাথে, আমাদের টলের সহকারে 2 টলার। পরে প্রেসিডেন্ট নারায়ণগঞ্জে গিয়া সিদ্ধিরগঞ্জ, তারপরে আদমজি জুট মিল, ওইসব এলাকাতে কিছু টান দিল। তো উনি এমন এক কাজ করলেন, আদমজির ভিতরে একটা জায়গা আছে ঢাকা বাজু, যেটা মানে নোংরা পরিবেশ, বেহারিরা থাকতো, ওই জায়গাতে ময়লা মানে ভাসমান বন্যায়, ওখানে গামবোট পরে এই হাঁটুর উপরে পানি, একজন প্রেসিডেন্ট নাইমা সবার ট্রেনের চালের মধ্যে
সাহায্য দেয় বস্তা। এই জিনিসটা আমি সামনে দেখা, তখন আনোয়ার মঞ্জু যোগাযোগ মন্ত্রী। তা আনোয়ার মঞ্জু তখন আমরা চলি ওনার সাথে। আনোয়ার মঞ্জুকে তোর দর তখন কি প্রেসিডেন্ট গার্ড কি আমরাই তখন সব এরকম একটা অবস্থা। এর সাথে তাকাই দিল, আমি তখন বুক পানি ওখানে নেমে এই ময়লা যেতেছে স্রোত দিলাম সবারে। ওটি অবশ্য ওই টাইমের ইত্তেফাকে ফলো আপ আছে। এর ভিতর নজরে পড়লাম আমি। আচ্ছা, উনি আমারে বলল যে এই এদিকে এই পাগল লাগে চদ্দাস পাগল কি করছ? পাগল তো খালি সতেনি করে। কোন পাগল এটা? পিছলো আচ্ছা, ওই মনুষ্য বড় ব্যারিস্টার মন্ত্রী। আমরা তোদের বাসায় ধানমন্ডি যাই, এই পাগল লইলে যা ফেডাপ কিনে যেন রাগ কিসলো হেরো মানে না, রাগ হয়ে যায়। পরে নিয়ে কি হিসেবে হুজুর বেটা কথা হন না, আমাকে থাক গাইডেন না কারণ এরা হইলে আন্তর্জাতিক মানের লোক, এর লোকে লাগতে যান। পরে বুঝাটা মিলাই দিলাম, পরে পারলে সুন্দরবনে আমগো। তখন সে আবার মন্ত্রণালয়ের দায়িত্ব। তো সুন্দরবন গেছি পর তো সবাই সেলুট দেওয়া শুরু করলো, মন্ত্রীর গেস্ট। গিয়ে ওই যে হিরন পয়েন্টের রিসোর্ট আছে ওখানে থাকলাম। জাহাজ দিয়ে আমাকে নিয়ে গেল, ওই 3 ইঞ্জিন বিশিষ্ট জাহাজ, পানির সাথে মৌচা হয়ে যায়, ওটা দিয়ে নিয়ে গেল হিরন পয়েন্টে। গিয়ে ওখানে বাংলা বেড়াইলাম, ওখানে 7-8 দিন বেড়াইতে আসলাম, ঠান্ডা হইলো। ইসলামিয়া কি হয়েছে কাজ এখন জাতীয় পার্টি কর ভালো হবে, তো পোস্ট পদবি নিয়ে এখন শুরু হয়েছে রাজনীতি। তখন কিসলে ওরে বানা রমনা থানা, ওরে তেজগাঁও থানা, ওরে গুলশান থানা, গুলশান থানা, এই থানার সভাপতি সেক্রেটারি বানায় জাতীয় পার্টির। তো আইনা আমার কাছে এগুলি বলা যাবে কি না আল্লাহ জানে। বলেন আপনি, সমস্যা তো নেই। আইনে কেউ 5,000, 2,000, 1,000 দেয় টাকা। হ্যাঁ, থানার সেক্রেটারি। তখন ওই যে অনেকের কাছ থেকে টাকা এরকম 50-60,000 টাকা হয়েছে। লয়ে গেল গিয়ে ফাইল লয়ে গেল, ভাই এই নামগুলি আপনি লিস্টে রেখে দেন। পরের দিন শুনলাম গেজেট হয়ে গেছে গা এই নামগুলা। গেজেট হয়ে গেছে, সব নেতা ফাতা হয়ে গেছে। আইয়া ফুল টুল দিয়ে ওই তখন তো ফুল তোড়া দিত, ওই তোরণ ওই এরকম ফুল 8-10টা থাকতো, গোলাপ টোলাপ গাঁদা টাদা এগুলি নিয়ে তোরণ দিত। টেবিলটা বইরা গেল। আমি এখন কেমন হইলো, আপনি রাজনীতি কইরা রাজনীতি বানাইতেছেন মানুষ। তো যাই হোক, এটা তখন বর্ণটনা চলে গেল। নাইনে তখন ওই এই পুরান টাউনে ওরা তখন আয়ে মালটাল ভাড়া লাগে নেয়, মাল মানে অস্ত্র নেয়, বা এটা কাজ ওইটা কাজ, পিডাব্লিউডি কার্ড রোশন হাইতে কাজ, রেলওয়েতে কাজ, এইটা কাজ। তা আমি করেন কিস্তি কয়েকটা লাইসেন্স বানান, আমরা পোলাপানগুলি আছে আমাদের রিজার্ভ ফোর্স যেগুলি আরও একটা করে লাইসেন্স তৈরি কাম করুক ছোটখাটো, মানে এই ঠিকাদারি লাইসেন্স। তো কি কগুলি কাজ করবো। পরে একদিন আবার ধরলাম, কিস্তি ভাই এক কাজ করেন, তিতাসের 2-3টা লাইসেন্স দেন কয়া। তো তিতাসের এমডি ছিল একজন, ওনার কাছে গেল। আর উনি মানে তেমন একটা পাত্র দেয় না কিস্তি ভাই। কিসলে ভাই যে আমগো যে 3-4 বেশ জুনিয়র ওরে মানে বজ জান হইলো, কিন্তু কিসলে যেখানে চিনে না। তো কিসলে ভাই পরে ওরে পাঠাইছে, ও থাপড়া টাপড়া গালটা লাল করে দিছে। কেডা কি কালেও কত কিছু তুই জানাস, এর নামে কিসলাম গো বস। পরের দিন 3টা লাইসেন্স, একটা ফার্স্ট ক্লাস, 2টা সেকেন্ড ক্লাস। ও মানে 8 থেকে 10 লাখ টাকার কাজ করতে পারবা, আর ওটা হইলো 1 কোটি টাকার কাজ। তো 3টা লাইসেন্স, আমি কই যে একটা লাইসেন্স রাখি। তা আমি একটা লাইসেন্স রাখলাম, নাম বসাইলাম পরে মন মতো ব্ল্যাঙ্ক। এই যে সিদ্ধি বিজ্ঞানী স্কুলে তখন 50,000 20,000 টাকা দণ্ড দিয়ে ছাত্রী ভর্তি হয়। আচ্ছা। তো বিজ্ঞানী স্যার এক প্রিন্সিপাল মহিলা, ওনার নামটা না বলি, খুব ভালো মানুষ। উনি কলেজ বাবা তোমরা যেমন হোক ভালো ভালো ছাত্রীগিরি দাও। তা আমরা 55 জন ছাত্রী দিলাম। তো 10,000 5,000 যে যেমনি দিছে দিয়া
ভর্তি করে দিলাম। আবার বোনের কথা কিছু, মানে এমন কোনো খাদ নাই বাংলাদেশের যে আমরা না গেছি। তখন দেখে কেউ মিরপুর দিয়া ল্যাংরা ধরের এই যে আওয়ামী লীগের এমপি ওই এইয়াটবি লীগ সুন্দর পালে ইয়া আচ্ছা যা কিছু করে। হঠাৎ করে একদিন পেপারে দেখলাম যে সে একটা ছেলের মারে ফেলছে, নাম হলো মিসির আলী, ওরে মারে ফেলছে। তো মিসির আলী আবার কিসলুবারের কাছে সম্পর্ক ছিল, কন্ট্রাক্টরি করতো। ও সম্ভবত পিডাব্লিউডি কন্ট্রাক্টরি করতো। তো ছেলেটার মারে ফেলছে, কিসলুবাই তার আগে গেছে দরে রে অঙ্গ বাইক নাচে ওরে পাঠাইছে গেছে, শুই না মাথা খারাপ। বড় ভাই প্রযোজক পরিচালক এরে আর জাহান মালিক দুইটা টাকা আনলো, আনার পরে 2টা না 3টা থাবর দিল, মনে থাবর দিল, ভাই ভুল করলে মাপ চাই, আমরা রেডি করব না। যাক মিস্টারদের সঙ্গে হয়েছে, পরে মিলিয়ে দিলাম। শান্তিনগর ক্লাবে গেল সবাই, ঠান্ডা ঢাকা শহর তখন পুরোপুরি ঠান্ডা। মালিবাগেই ময়না মার্ডার, ওই মন্দিরে করলো কি এই দুজনে ময়নার মারলাম। ময়না কিন্তু অগস্টে কলজাওয়ালা ছিল। ঘটনাটা হয়েছে কি, ময়না কিস্তুবাইয়ের লোক খুব ভালো সম্পর্ক, ভাইটাকে সম্মান করে, যে কোনো সমস্যা হইলে বাইরে বলে। ও মালিবাগ সেটা নিয়ন্ত্রণ করে, ময়না ওরা মালিবাগটা নিয়ন্ত্রণ করে, কিন্তু কিস্তুবাইয়ের কাছে পারমিশন নিয়ে। তো একদিন শুনলাম কিস্তুবাই দইরা ইচ্ছা মতো মারতেছে, রাস্তা ওয়ালের মধ্যে ঢুয়াইতেছে, চুল ধরে ওয়ালের মধ্যে ঢুয়ায়। আর আমি গেছি কি কুত্তা বাচ্চা মন্দিরে মারছে, মদ খাওয়া রেল লাইনে ফালা রাখছে, ট্রেন গেছে উপরে দেওয়া। তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেলো যে এইভাবে যদি মারামারি হইতে থাকে তাহলে আজকে আমি আছি কালকে নাই। এই যে শুরু হইলো মারামারি, এই যে ঢুকলো মারামারি। তখন এদিক দিয়ে আগার গায়ে আরেকটা পড়লো বসির, পরে মারিয়া ফেললো। 3-4টা মার্ডার হইলো। বনগ্রামের মার্ডার হলো একটা, আসলাম না, ধামধুম করে হচ্ছে, ধামধুম করে মরতেছে 93-94। তখন আমি কিসলি ভাই এখন পোলাপেনের আন্ডার কন্ট্রোল, আপনি পোলাপেন সব যার মতো ডাকাই না, যে তরতাকে মতো কর, আমি হজ যাবো। হজের কথা কইলাম। পরে কি কর না কো মান না, হ্যাঁ করবো, হ্যাঁ যাইব। তখন আমার ভিতরে একটু ভয় ঢুকলো। ভয়টা কেমনে, এক লোক পাঠাইছে যে খবর পড়া, তা আমি যাইনি। সপ্তাহখানিক পরে আবার খবর পাঠাইছে এর মাধ্যমে, আমাকে তুমি বও তাইবা। তাইলো আমার কাজ কর, যা আর্মস্ট্রং আছে লয়াতে আমার লাগায় পর। মানে কিসলুরে কি করতে হবে, কিসলুরে সাইড করে মেরে ফেলতে হবে, কিসলুরে মেরে ফেলতে হবে। আমার টপ দিতেছে। তখন আমি কইলাম যে দেখো আমি বড়, আমার বড় বয়সের, মিনিমাম 6-7 বছর বড়, এখন 68-69 বছর হয়তো বেঁচে থাকলে। ওনাকেও মেরে ফেলা হয়েছে? আর মার্চে এনএসআই ওকে কইলে হয়ে গেছে। তারপরে আমি কইলাম দেখো, আমি তুমি করে কইলাম যে তোমার ও কিস্তের থিয়া মাল টাললে তোমার কালকে যে তুমি করবা না এটা কেমন, তুমি চলতেছে, আমি কোনদিন তোমার বাধা দিছি? তোমার আমি তো দৌড়ে আনতে পারতাম সেই ইয়ের থেকেই, তিতাসের থেকে। তখন তিতাসের আমার মা বুঝে আসা পড়লাম, কিন্তু আসলাম যে ওর পিছন থেকে যে মানে ওর ভাবটাও দেখলাম যে ওইটা মানে নেই, আমার এই কথাগুলি মানে নেই। উদ্দেশ্য এলে কিস্তুতে আমি টার্গেট, যে আমার মেরে ফেললেই কিস্তো ঠান্ডা হয়ে যাব, কারণ বুদ্ধিদাতা আমি। তো কিস্তো করলাম যে বিয়ে করেন, তো কিস্তো করলো কি বিয়ে করবো না রাজি না। তো দল করি করলাম যে আপনি লোক খুব ভালো সম্পর্ক, প্রত্যেকদিন সন্ধ্যার পরে গিয়ে আড্ডা মারে আপনার দোকানে। কোন এটা? হ্যাঁ বড় ভাই
বন্ধু, বড় ভাই, আপন বড় ভাই। আপন বড় ভাই। ওকে। বুঝাইলো কিসলে ভাই বিয়ে কর, কিসলে ওই জুনিয়র, হুম। কিসলে ভাই বিয়ে শাদী করেন, আমার কাছে ভালো মেয়ে আছে। তো মেয়ের ছবি টবি দেখেছে, কিসলে ভাই মোটামুটি একটু রাজি করছে, আমি বাকিটা রাজি করালাম। মেয়ের নাম বিয়ে করছে? হ্যাঁ বিয়ে করছে। হ্যাঁ বিয়ে করছে পরে বউ বাবিও কয় যে একদিন সাথে কর তোমার বাইরে। তা আমি এখন উভয় সংকটে পড়লাম, এদিকে বাবির তো ঠেলা খাই, এদিকে কিসলে ভাই শোনা। তো এর মধ্যে আল্লাহ কুদ্দত কিসলে ভাই ভাবির পেটে বাচ্চা কনসেপ্ট করছে। তখন একদিন করলাম কি, মালিবাগ শাহী মসজিদে নিয়ে কিস্তি বারিশ করলাম যে এই মিয়া, আপনার তো এখন বাচ্চা, বাবির 4-5 মাসের প্রেগনেন্ট, বাচ্চা হবে, আপনাকে ছেড়ে দেন। দেখো আমরা সবাই চলে যাবো আমেরিকা। হ্যাঁ, তখন একটা ডাইরেক্টর ছিল মতিঝিল, উনি সব কিছু রেডি করে রাখছে, আমরা সবার নাম টাম দিয়ে রেডি করে রাখছে। ওই একটা সম্ভবত এটা ছিল এনজিওর মতন, ওইভাবে করে আমরা আমেরিকা ঢুকবো, ওখান থেকে গিয়ে আমরা সেটেল হবো, এইভাবে সিস্টেম করতে ছিল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে। ওটা আমার বাংলাদেশের নাম গইয়া বানাইছিল যে অ্যাম্বাসিডার 10-12 জন, যে আমরা অনেক লোকজন দিছি, এখন আমরা আমেরিকা যেতেছি, এইরকম একটা অ্যাম্বাসিডার এইদিকে করা হয়েছে। তো হুমায়ুন সাহেব ছিল ওদিকের একজন ডাইরেক্টর, ও খুব আন্তরিক কাজ করছেন। এদিকে আমারও বাসায় চিল্লাছিল বিয়ে কর। তো 93-92 কিস্তি বিয়ে করলো। বিয়ে করার পরে এখন কিস্তির আমি বেরোতে যাই না, আমি কিন্তু পাহাড়ে রইলাম, কোথাও বেরোতে যাই না, বাবির সাথে সময় কাটে। হ্যাঁ, ওই বাবির আগে বুদ্ধি শিখিয়ে দিই, ভাবি আজকে করবেন যে মধ্যে একটা ছবি দেখতে যাব। তো 3 ঘন্টায় দিতে গেল গা, ছবি দেখবেন কি 9টা-12টা রাত্রে, তাহলে 12টার সময় বাসায়, তখন 12টার সময় যদি আমি একটু বাড়ি যাই, তখন আমরা এই এত রাত্রে কই যাও, এমন করে কয়েকদিন করলো, মোটামুটি কন্ট্রোলে এসে পড়লো। এখন এর মধ্যে মালয়েশিয়া গেল, তারপরে দুবাই গেল। দুবাই তখন তো ইয়া ছিল না, দুবাইতে গেল। দুবাই থেকে এর মধ্যে উমরাও করে আসলো, আমি উমরা করে আসলাম একসাথে। তো আসে পরে সবার সাথে বসে তুই বাড্ডা বোড্ডা দেখ, এদিকে যারা আছে, তারপরে এই তখন নামই নেই। যে কয় ও হাসতে হাসতে মানুষ মারলা, এই পর্যায়ের লোক। কিন্তু আমার আপনি করে আমি করতাম তুমি, কারণ বড় ভাইয়ের সেকেন্ড হ্যান্ড কমান নেবে, আর মালটাল আমার থেকে নিত। মাল নিত আপনাদের কাছ থেকে? ঢাকা শহরে এমন কোনো মহরতি নাই যে শুদ্ধ নাম নিতে, কিন্তু কিসলো এত পাইতো কোত্থেকে এইসব? কিসলোর একটা ও তো ভাই ছিল, কিসলোর ফ্যামিলিটা কিন্তু অনেক রয়্যাল ফ্যামিলি, এটা নাম করা ফ্যামিলি, জাতীয় পার্টি অনেক মন্ত্রী মিনিস্টার ওই সোর্স থেকে বিভিন্ন থেকে পাইছে। এবং তারা একটা অভ্যাস ছিল কি, ওই কারো কাছে অস্ত্র আছে, লাইসেন্স হোক আর লাইসেন্স ছাড়া কালেক্ট করতো, ওই কালকে দেওয়া যায়, লাইসেন্স করার পিস্তল পাইছে। আর তখন তো লাইসেন্স আমার নামে লাইসেন্স হয়েছে, আমার নামে লাইসেন্স করে পিস্তল নিয়ে নিছি। লাইসেন্স করে লাইসেন্স করেও তো কালেক্ট করে যেত, এবং সব নতুন নতুন প্রাণ। আবার ইন্ডিয়াতে একটা পার্টি ছিল, ওর নাম ছিল আমরা চৌধুরী, ও ইন্ডিয়া থেকে দিত। ইন্ডিয়া যেতাম মাসের 15 দিন 2 মাস পরে, ইন্ডিয়া থেকে বেয়ানাপুর থোকরা দিয়ে নিয়ে আসতাম। তো যাই হোক, এখন আমি করলাম কিস্তি ভাই আর এই পথ আর করুম না। 94 প্রথম দিক দেয়া ফেব্রুয়ারি বা মার্চে করলো যে এই বছরটার পরে আমরা সবাই চলে যে কাগজপত্র রেডি হইতেছে, তখন যে DB 1-1 এগুলি ছাড়ে নেই। কিস্তি ভাই করলো কি রাত্রে করে ডিনার করলো একসাথে, আমরা একসাথে ডিনার করলাম। আমি বললাম আমি একটু বাসায় যাই, আব্বা আবার অসুস্থ আমার, যাও। তো গিয়ে দেখি আব্বার অনেক জ্বর। তখন নারায়ণগঞ্জে আমরা বড় ভাই পার হয়ে চাকরি করে বিদ্যুৎ কেন্দ্রতে, ওই কোয়ার্টারে আমরা থাকি, আমার ফ্যামিলি গোলবাগ থেকে চলে গেছি। আব্বার দেখে 2 দিন থাকলাম ওখানে, 2 দিন থেকে 3 দিন আসলাম। আইসা বিকালবেলা কিস্তিপার বাসায় গেলাম, কিস্তিপার সাথে কথাটা হইলো, কাজ করো, রাত্রে একটা দাওয়াত আছে। তা আমি করলাম দাওয়াত আমি যাইতে পারো না ভাই, আমার একটু কাজ আছে। আমার কাজ কি, শান্তিবাগে একটা বাড়ির কাজ করতেছি, একটা টিন শেডের একটা রুম বানিয়ে দিয়েছি আমরা বসার জন্য, ওই কাজগুলি করবো, লেবার দিয়ে পেমেন্ট দিব। ওটার জন্য আমি রয়ে গেলাম, ওনারা গেল শান্তিনগর বরিশাল ওদের বাড়িতে দাওয়াত খাইতে, ওখানে তারা মারছে।
ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হয়েছে ওখানে এখন পর্যন্ত আমি তথ্যটা পাইলাম না যে কে মারলো। কে বলতেছে আছে, কে বলতেছে আছে, কে বলতেছে আছে, কে বলতেছে গিরি মাছ। কিন্তু এইগুলি তো বাচ্চা, এগুলি মারার কোনো প্রশ্ন নেই। এরা উপকার পেয়েছে আমাকে দিয়ে কোনোদিন মারা, এটা মারা ওই যে আপনাকে ডাক কারে দিয়ে মারছে এই তথ্যটা আমি এখন পর্যন্ত 34 বছর পাইলাম না। জাস্ট খালি মানে ওনাকে সরাই দেওয়ার পরে কিং হয়ে গেল এই হ্যাঁ। পুরো ঢাকার। তখন কি হয়নি, তখন আমি গেলাম রাত্রে খবর পেয়ে, সকালে ভোরবেলা গেলাম, রাত্রে 3টার সময় খবর পেলাম গোলাগুলি হয়েছে। গিয়ে দেখলাম ডাইনিং টেবিলে মগজগুলি পড়ে আছে, ইসলে বডি নিয়ে আসলে হোলি ফেনিতে, আর মগজগুলি ডাইনিং টেবিলে একটু ছিঁড়া ছিঁড়া রয়েছে, দেয়ালে শুদ্ধ চলে গেছে। সাথে আমার আর এক ভাই ছিল, ওর হাতে কাটা রাইফেল গুলি হাত ছিটা এই কুনির থেকে পড়ে গেছে। ওনার সাথে কেউ ছিল না? দুজন ছিল, দুটা ইনজয়েড। ওরা বলতে পারে না ঘটনা কি ঘটছে? না, ওরা জানি না, ওরা ওই লোক চিনে না। আমি থাকলে চিনতাম যে কারা, ওরা তো বারের ইয়াগুলি চিনতো না, ওরা ভিতরের কাজগুলি করাইতাম। তা আমার কাছে ডাউট, এখন ওর বউ উল্টা আম করে ফাঁসানোর একটা প্ল্যান করছে। ওই সময় পুলিশ যায় নাই ওখানে? পুলিশ গেছে, পত্রিকায় রিপোর্ট হয়েছে। হ্যাঁ রিপোর্ট দিয়েছে। তো ওই রিপোর্টে কত সালের ঘটনা এটা? এটা 94। রিপোর্টে কাকে সন্দেহ করা হয়েছে বা কি বলা হয়েছে? আততায়ীদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী কিসলে নিহত। আততায়ীর গুলিতে শীর্ষ সন্ত্রাসী কিসলে নিহত। হ্যাঁ, এরকম একটা ইয়ে আসছে। তো অ্যাকচুয়ালি ওরকম ফলো আপ হয় না এই জিনিসটা। কেন হইল না আমি জানি না, হয়তো বা বাচ্চাকে দেখে যেতে পারছে। হ্যাঁ, বাচ্চা দেখে যেতে। বাচ্চার বয়স কত তখন? তখন ছিল 7-8 মাস। 7-8 মাস। 7-8 মাস। সেই বাচ্চা তো নিশ্চয়ই এখনো বেঁচে আছে। পরে আরেকটা প্যাডে ছিল, ওইটা ইয়ে হয়েছে, ওটা প্যাডে 2টা বাচ্চা হয়েছে। তারপরে কি হলো ঘটনা? তো দেখা আমি তখন আমার বিভিন্ন জায়গা থেকে ইয়ে আসে যে তোর এখন টার্গেট তুই। ওনার ভাই বলতেছিল আপনারা কেউ করছেন? আমরা কেউ আছি যেহেতু, কারণ আমি বললাম ওর ভাই ওর শিষ্য সন্ত্রাসী হয়েছে। পরে ওরে বললাম দেখ তুই তো জানোস, ভাই আমার বোন পাগল, ওর কথা আপনি ধরেন না, আমি জানি যে আপনার যে নাই, কারণ আপনি থাকলে বাইরে ওর, কারণ ও অনেক কান্নাকাটি করছে। তো যাই হোক, এই গ্যাপ এই পলাইলাম। তখন আমি নারায়ণগঞ্জ চলে গেলাম। মানে একদম পুরো গা ঢাকা দিয়ে দিলেন? নারায়ণগঞ্জে গেছে। 94 সালে আপনি পালাই গেলেন? পালাইলেন আত্মগোপনে? ডিসেম্বরে। 94 ডিসেম্বরে আত্মগোপনে চলে গেলাম। ও সন্ত্রাসী? হ্যাঁ। আচ্ছা। তো নারায়ণগঞ্জে ওর কাছে গেলাম, ওরে গিয়া ওর কাছে থাকি, পরে পার হয়ে থাকি বড় ভাইয়ের ওখানে। এইভাবে করে থাকতে থাকতে 95 আমি বিয়ে করলাম। এই গোপন থাকা অবস্থাতে? গোপন থাকা আম্মা করে যান বিয়ে শাদী কর বাবা, একটা মেয়ে দেখছি, তখন বিয়ে করলাম। বিয়ে করে ওইভাবে লাইফটা ওইভাবে। মানে আপনার ওয়াইফ কি জানতো আপনার প্রিভিয়াস লাইফ সম্পর্কে? পরে শুনছে। আগে বিয়ের আগে জানতো না? বিয়ের আগে জানতো না, তো পরে শুনছে এবং আমাকে খুব এক্সপেক্ট করে। এটা কি শোনার পরেই বেশি রেসপেক্ট করে নাকি? শোনার পরে না এমনি খুব রেসপেক্ট করতো। শোনার পরে গিয়ে অনেকে, যেমন এর আগে যে কিছুদিন আগে একটা ঘটনা, 10-12 বছর আগে কয়েকটা ছেলে আসছে আমার বাড়িতে, আমার এক শালা পাশে জায়গা বিক্রি করছে, ওই জায়গা দখল করবে, আমার গেট বন্ধ করে ওয়াল করবে। তখন 2015 বা 16 ঘটনা। তখন ওদেরকে আমার ওয়াইফ, আমি তখন চিটাগাঙে ছিলাম, গাড়ি ব্যবসা করি, তখন রিকন্ডিশন গাড়ি আনি। তখন আমার ওয়াইফ বলছে তোমরা কার সামনে আইসো, তোমরা জানো আমার স্বামী কেডা? তখন বলে যে তোমার স্বামী কেডা, প্রেসিডেন্ট এই দেশের? না তোমরা একটাও যেতে পারো না। হ্যাঁ আইলে এনে আটকা পড়ে যাবে গা। পরে আমার চিটাগাঙে ফোন দিচ্ছে আমার ওয়াইফে যে এরকম 4-5টা ছেলে বাড়িতে ইট নিয়ে আসছে, ওয়াল দিব। পরে আমি প্লেনে আসে পড়লাম চিটাগাং থেকে। আসে পড়লাম রাত্রে 9:30টার সময় ঢাকাতে আসলাম। তো সকালবেলা ওই ছেলেরা মিস্ত্রি টিস্ত্রি নিয়ে আসছে। তা আমি বললাম তোমরা কারা? আমার অমুক লোক। তখন কাছে একটা সিটি সেল নাম্বার আমার কাছে ছিল, ফোন দিলাম যে কি তুই বলে পোলাপান আছে আমার বাড়ি দখল করতে, কয় ভাই ফোনটা একটু দেন তো। ফোন দিচ্ছে, পরে কি বলছে ফোনের অপর প্রান্তে জানি না। ফোনটা রাখার পরে সবাই পায়েটা দিয়ে মাপটা চাইলো যে ভাই ভুল করেছি জীবনে। তখন ওরা ছিল যুবলীগের পোলাপান, তাও থানার না, ইউনিটের। তখন ওরা মাপটা চাইলো। এরপর ওরা আইসা নিজের আমার গেইটা রাস্তা মাটি দিয়ে ভরে দিয়ে গেছে।
তো এই একটা দেখছি। আপনি কত বছর আত্মগোপনে ছিলেন? আমি ছিলাম এখনো এই যে এখনো তো আপনি আত্মগোপনই বলা না যায়। না এখন আর কোন আত্মগোপন নেই। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4টা ডাল ভাত খাই, সাধারণ নাম জনতা না, হয়ে কিন্তু গেছে। আপনার এই ঘটনা তো আর নিশ্চয়ই কেউ জানে না আপনার না আশেপাশের লোকজন, না বা না, আপনি এই ওই গ্রুপের লাইনটাই সঙ্গে- আর আমার নাই। কিন্তু ওই লাইন থেকে সরে একদম নিজেকে হাইড করে ফেলছেন কত বছর? 94 ধরেন, একদম টোটাল 95 থেকে ধরে, হুম 95 থেকে যে এখন পর্যন্ত। এখন অবশ্য আমাদের এলাকায় কিছু কিছু জানে, মার্কেটে আমার ছবি আছে, মার্কেটের সহসভাপতি কিসের আমি। ছবি এটা? ওই মার্কেট বানাইতেছি, ও ওই 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 ছবিগুলো ওগুলো দেখে মার্কেটে যারা আমার দোকানের অনেক আছে মালিক, মারা গিয়া বলে ভাই আপনি একটা ছবি দেখা যাবে না, এরকম বলে অনেকে। দাঁড়িয়ে রাখছেন কত সাল থেকে? দাঁড়িয়ে রাখছি 2012 সালে। তাহলে তো অনেক পরে, জি। 95 পরে অনেক পরে, জি। তো ওইভাবে আপনাকে চেনাও সম্ভব না। 14 বছর, 15 আপনার হাতে কখনো খুন হয়েছে? না, আমার হাতে আমি খুন থেকে মিনিমাম বাঁচাইছি 13 জনরে। মানে খুনাখুনি হওয়া থেকে? মারা যাবে আর মেরে ফেলবে। এক ভাই বোন নিয়ে আসছে মারতে, মোহাম্মদপুরে হোসেন। ভাই বোন নিয়ে ভাই ভাই আর বোন নিয়ে আসছে মারবে। দুই ভাই বোন একসাথে নিয়ে আসছে? একসাথে নিয়ে আসছে মোহাম্মদপুরে। এটা ছিল মোহাম্মদপুর কমিশনার, ও টাকা দিছে বোনকে মারবো, মাইরা বুড়ি বাসায় দিব। তা আমি গেলাম, গিয়ে দেখলাম এই কাহিনী। তখন আমরা ওই 10-এর যে জামাতখানা পল্টনে, ওখানে আমাদের আরেকটা অফিস আছে। আমাদের কিন্তু 14-15টা জায়গা ছিল জায়গাতে, এবং সব লাক্সারিয়াস জায়গা। তখন ওখানে গিয়ে দিই ভাই বোন ইটমোড়া বান্ধে, ভাই আর বোন পিছনে পিছনে বৈশা দিছে। আমি কিরে এরা কোন মক্কেল, টাকা টাকা পাস না আদম? কয় না, একবারে পানিশমেন্ট করবো বসে। কত? 5 লাখ টাকা দিছে, এক মেরে লেবা। বেটা কি কস না কর, এই কি কস গেলি? রাগ হইলাম, এই কিস্তিবার করলাম। আমার দ্বারাতে যে কটা কিস্তিবার আমার প্রতি রাগ ছিল এক সময়, যে কিস্তিবার তিনি যে কোনোদিন একটা পাখিও মার নেই, কিন্তু সে করাইতো। তা আমি আমার দাঁতে বাধা পাইছে, অনেক জায়গাতে বাধা পাই, রাগ হয়েছে। পরবর্তী বুঝছে যে আসলে ঘটনাটা তো ঠিক না। পরে তাদেরকে টাকা নিছি ঠিকই, কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মিটমাট করে দিচ্ছি। মোহাম্মদপুর জিয়ানগর ক্যাম্পের সামনে তাদের ছিল 1.5 একর জায়গা, প্রায় 5 বিঘা। আচ্ছা, এই জায়গা আপনার জানার মধ্যে কিসলু কখনো অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, কিস্তি অ্যারেস্ট হয়েছে অনেকবার না? কিস্তি 2বার অ্যারেস্ট হয়েছে। তারপর রাজীব অ্যারেস্ট। রাজি মানে ভাই আপনার যাইতে হবে ভিতরে, এইভাবে বলি? এরকম যে আচ্ছা। আপনি থাকতে হইব। 6 দিন পরে আবার আসে বলল, আরেকবার ছিল 1 মাস না 11 দিন। কি কাহিনী ছিল? Actually, কিসের জন্য? ওই এরশাদ যেদিন ফল করলো 6 ওই তারিখে সময়টাতে। গৃহবন্দী, 6 তারিখে সাথে চলে গেল প্রেসিডেন্ট ভবনে গুলশানে। ওর পরে সবারে লিস্ট দিল, লিস্টের মতন কিসলু অ্যারেস্ট হইলো। কিসলু অ্যারেস্ট পুলিশ বললো, তখন দারগাছ ওসি ছিল মতিউল থানার, রুল বললো যে কিসলুর ছবি কি ইন্টারনেটে পাওয়া যাবে? কিসলুর আমার 2টা ছবি ছিল। আমার না, দুর্ভাগ্য, আপনার তো দেওয়া যাবে না, কিন্তু কিসলুর কিসলুকে আমার দেখার ইচ্ছা হচ্ছে এই গল্পটা কিসলু শুনে। খুব সুদর্শন একটা মানুষ ছিলেন এবং খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন। দেখেন যদি পাওয়া যেতে পারে। আচ্ছা, আমি খুঁজে দেখবো। আচ্ছা, এখানে 7 স্টার আর 5 স্টার গ্রুপ কয়, হ্যাঁ, এই 7 স্টার 5 স্টার এগুলি কোনো গ্রুপ না। কয় 7 স্টার গ্রুপ হলো কালা জাহাঙ্গীরের আর সুব্রত, আর 5 স্টার গ্রুপ হলো লিয়াকতের। এই 5 স্টার 7 স্টার রূপকার হলাম আমি। 5 স্টার হলো একটা পিস্তল না, 5 স্টার 7 স্টার পিস্তলটা না? 7 স্টার পিস্তল 7.65। এই 2টা পিস্তলই থাকতো আমার কাছে, সব হলো অটোমেটিক হুবলি এবং এক্সপ্লোসিভ বুলেট, 1-7 রাউন্ডের। তো ওগুলি গুলিগুলি আপনার কালার, ব্রোঞ্জ কালার, খুব চিকচিক করতো। যেমন এখন আমরা ওই যে গোল্ডেনের ভিতরে একটা শাইনিং দেয় না, ওরকম। তো ওইটা দেখা একদিন বলতেছে ওর ভিতরে আছে, হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো জেলা আছে এখন? জেলে আছে। আচ্ছা। কুমিল্লা তো ধরা খাইলো। হ্যাঁ, তো ওই আপনি যাদের নাম এখানে বলছেন সবাই চিহ্নিত সন্ত্রাসী এবং কম বেশি সবাই জেলের। যেদেরকে নাম দিচ্ছে শিষ্য, এটি একটা শিষ্য না। অনর্থে কি বুঝে 2003 সালে কি বুঝে দিলে আমি বুঝলাম না। আসল গিলে সব সাইডে থিয়া নকল গিলে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করছে। তো কি করে আমাদের ক্রাইম রিপোর্টার? এগুলি করে। আর দেখলাম যে ওর তো মেরে ফেলছে। হ্যাঁ, যে আরেকটা হ্যাঁ, এগুলি তো শুনছি বাচ্চারও বাচ্চা, এগুলি অনেক কাছে বয়ে থাকতো 20টা টাকার লেগে। কে? আমগো বন্ধু বান্ধব এগুলি ইউটিলাইজ করতো। এই যা
এই ওগুলি দেখতাম কি এই কাটা এই ছেলেটা কাটা আইসে আমার কাছে কি হয়েছে বাড়ি চাঁদপুর থেকে আইসে থাকবো যে হ্যাঁ এবং খড়ো খড়ো হ্যাংলা পাতলে এই ছাড়া কি রংবাজি করবো রংবাজি লাগবে একটা ফেস একটা চেহারা একটা বডি যখন তোর বডিটা এরকম যখন 4-5টা বন্ধু বান্ধব আমার গাড়িতে তখন ঢাকা শহর খালি কেটাইছে এই বডি দেখলে তো মানুষ ডরাই গেছে কি রংবাজি করবে এটাকে আর কিছুর বন্ধু ও মালিবাগের মারা গেছে উনি ভালোভাবে মারা গেছে উনি বয়স হয়ে মারা গেছে আজকে 4 বছর প্লাস 5 বছর হয়ে গেছে মারা গেছে ওনার আবার বড় ফ্যামিলি 8 ভাই হ্যাঁ এর ভিতরে মার্শাল বাংলাদেশের প্রথম হোল্ডার এরা 1 বছর এরা তো অভিনয় করতো হ্যাঁ আমার বন্ধু ছিল একসাথে চলাফেরা করতাম ও জাপানে আছে জাপানে এখন ওই একটা ট্রেনিং সেন্টারে শিখায় সে তো 7 স্টার 5 স্টার কোথা থেকে আসলো তাহলে এগুলি 7 স্টার 5 স্টার অস্ত্র থেকে নাম দিয়া এই অস্ত্র একটা নিচে নিয়ে গেছে আমরা 7 স্টার ও আচ্ছা ওরা নিজেরা নিয়ে গিয়ে তারপরে 7 স্টার 5 স্টার এগুলি কোন নামই না এগুলি আমাদের থেকে নিচে নিয়ে তখন কোথায় আছে ফাইনাল হয়ে গেছে ও মেরে ফেলা হয়েছে 14-15 বছর ধরে নিখোঁজ তার মেরে ফেলছে র্যাব মারছে আচ্ছা তার মানে আপনি ধারণা করতেছেন র্যাব অথবা সরকারি সংস্থার কোনো লোকজন তাকে মেরে ফেলছে ডাক্তার রংবাজি করতে মালিবাগ সিনেমা হলটা এটার পাশের দিকে আন্ডারগ্রাউন্ড একটা বাড়ি আছে এটা হলো পল্টনের এরা এলো রংবাজ এরা এলো প্রকৃত রংবাজ এরা রাস্তাঘাটে বেরোনে বসে রয়েছে সব জায়গায় ট্যাক্স আসছে এনে ভাই এই যে 2 লাখ পাইছি 1 লাখ খরচ গেছে 1 লাখ টাকা আমার ধন্য করেন এরকম আপনি রাইখা আমাদের ধন্য করেন ধন্য করেন তো এরকম আর এখন কি হয়েছে এর জন্য আমার বক্তব্যটা হলো এরকম যে এই যে এখনকার যে কিশোর ব্যাংক এই যে বাচ্চারা মোহাম্মদপুরে এগুলি করে এগুলি হুদি গিয়ে মরে যাবে কদিন পরে হুদা ফাও 20-50 হাজার 1 লাখ মানে এগুলা মানে নিজেরা শুধু ওই যে ফরিংবাজি সারা কিছু কিচ্ছুই নেই এগুলি আসল গ্যাংস্টার তো ধরা ছোঁয়ার বাইরে বাইরে আসল গ্যাংস্টার দর্শন আচ্ছা কোন তো দেখি জীবন দে মাদ্রাসা একটা ছেলে একদিন লইল কি রে এটা কারা ওই মাদ্রাসার ছাত্র তো হইল ওই শীর্ষ সন্ত্রাসী 18 নম্বর নাম দিয়েছে কি শুটার হ্যাঁ জেলে আছে ওই হাই সিকিউরিটি ইয়েতে আছে এই কাশিমপুর ওই এগুলি ঢাকা শহরে আইয়া কিস্তি করে গেছে আশ্রয় নিছে ভাই 20 টাকা লাগো বাইর যেতে পারি না হ্যাঁ 50 টাকা 100 টাকা সাহায্য করছি বাদ দাইব বাড়া নাই ভাই খামু কি খামু বাপে ওই ইয়ে কিন্তু একজনের জীবনও তো ভালো কিছু হয় নাই সবাই তো শেষ হয়ে গেছে কেউ ভালো কিছু হয় না খালি ভালোর মধ্যে আছে আপনার এই ইয়েরা কি বলে তো বিপদে সেই কোথায় আর দেশে কোনদিন আসতে পারবে না কি করতে পারবে পুরো ফ্যামিলি তো ধ্বংসে গেল শেষ হয়ে গেল হ্যাঁ রিপোর্টের পুরো উনিও তো বিপদে তাই দেখেন এগুলি কইরা কি লাভটা আমি চিন্তা করছি আমি যে লাইফ কাটাইছি যেভাবে চলছি ও আমার নামে ঘুম পাড়াতে মালিবাগ যে আছে ঘুমা বাবা আমি নিজে শুনি পিছন দিয়ে কি সুন্দর বাচ্চারা ঘুমাই যেতে তাই আমি কিন্তু কিছুই করি নাই জীবনে অথচ ঢাকা শহরে আমার ইত্তেফাক আজাদ ইনকলাব এগুলো নাম আসতো 2 দিন পর পরই ওই আপনার নাম আসতো ওই নাম ধরেই আসতো হ্যাঁ এবং সন্ত্রাস হিসেবে কিন্তু আমার আজ পর্যন্ত আমি রেজিস্ট হই নেই আর কোনদিন 6 ডিসেম্বর ছবি আসতো আপনার হ্যাঁ ছবি আসতো ওরে বাবা আমার মানে যেমন লাগতো একটা সম্মানী ব্যাপার এটা বুঝছেন মানে এইটা ওনাদের কাছে সম্মানের মনে হয় সম্মানের মনে হইতো তো দেখেন আবার অনেকে বলতো মাউরা ওইলো বিহারি ওটা মদ খাইতে সারাদিন মদ খাইতে কান্দে বটিত ওই যে ইয়েরে মারাইছে আপনি কি জানেন আপনার এই জীবনের গল্প দিয়ে দুর্ধর্ষ সিনেমা বানানো দুর্ধর্ষ
এর নামে ছবি বানিয়ে দেয়, 3-4টা ছবি বানিয়ে দিয়েছে। ওই যে আমাদের, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। এগুলি কি বানায়, আমি কি এগুলি কি করতেছে ভাই যে বানাইতেছেন, আপনার যদি প্লট লাগে আমার সাথে যোগাযোগ কি করেন। বানাইতেছে I'm sorry to say. ঢাকা শহরে চিন্তা করে যে তখন কমিশনরা কি ছিল ঢাকা শহরে, এক একটা কিং ছিল ঢাকা শহরে, এই পিয়না থেকে উত্তর আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে এটা, ওই মহানগরের সেই দুটো কথার মতো মনে হলো হুট করে। এক নম্বর হচ্ছে এপিসোডটা আমি নিজে এডিট করব, এবং এটা আমার নিজেকে নিজে বলা, এটা খুবই সিরিয়াস একটা এপিসোড। আর 2 নম্বর হচ্ছে এপিসোডটা প্রচার হওয়ার পরে আমার সাথে যদি কেউ যোগাযোগ করেন এপিসোডটার ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে, আপনারা নিশ্চিত জেনে থাকবেন এটার কোনো কপি আমার কাছে নাই, কোনো ডকুমেন্টস আমার কাছে নাই। কারণ এপিসোডটা যেদিন প্রচার হবে তারপর এটার কোনো র ফাইল থাকবে না, এটা বাংলাদেশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। আমি এটা কেন করলাম সেই প্রশ্নের উত্তরটা, আমি এপিসোডটা কেন প্রচার করলাম সেই প্রশ্নের উত্তরটা আমি শেষে বলবো। তার আগে ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি গল্পটা কেন বললেন আজকে? আমি গল্পটা এর জন্য বললাম যে এখন আমার কাছে মনে হয়, যেহেতু আমি এখন অন্য এক জগৎ চলে গেছি, আজকে 34 বছর যাবৎ, 33 মেবি। তা আমি চিন্তা করলাম আমি এখন আমার শেষ পর্যায়ে একটা স্ট্রোক করলাম, আর দ্বিতীয় স্ট্রোক চলছে, আবার করলে হয়তো বাঁচবো না, শেষ পর্যায়ে। তো এখন আমার কাছে মনে হলো কি, এখন দেখি ছোট ছোট বাচ্চারা 9, 10, 8 পড়ে বাচ্চারা, এই যে মোহাম্মদপুরের গ্যাং প্যাং, ভালো করে শোনো, এই আমি শোনো। জানি তোমরা আমার কন্টেন্ট দেখো, এই শোনো না কি বলে। মোহাম্মদপুরের নাম, ওর বাবা পানি বেছে, দোকানে যখন হোটেলে পানি দেয়, এখন চিন্তা এলো রাজার ছেলের নাম যুবরাজ। তো এরা এসে করে ওই সাধারণ গার্মেন্টস স্টাফ বা ছোটোখাটো কর্মচারী চাপড়ে দেখো বা টাকা টাকা নিয়ে গেল, এটা তো এক ধরনের চিন্তাই, এটাকে রংবাজি বলে না। কিন্তু জীবনটা কি হয় শেষ জীবনটা লাস্টে কি হয়, জেলের গানি টানে 3-4 জেলে যায়, জেলের যে ছেলেটা জেলে যায় পরবর্তীতে একটা পাকাপোক্ত হয়ে আসে এবং আর কখনো এখান থেকে বেরোতে পারে না। এর জন্য আমার বক্তব্যটা হলো তোমরা এগুলি করো না, কারণ আমি দেখছি আমার জীবনটা দিয়ে আমি কিছু পাই নাই, কিন্তু আমি একটা জিনিস পেয়েছি যে আমি শিক্ষা নিয়েছি, আর কিছু আমার দরকার নেই। আমি জীবন অনেক কষ্ট Exactly. করছি, অনেক সুখে থাকছি। আমি যে সমস্ত জায়গা গেছি তখন তো হোটেল ছিল 5 স্টার হোটেল সেরাটনে মাসের পর মাস থাকছে। আমার মতো ছেলে তখন 3,000 টাকা ভাড়া দিয়ে বলরুম ভাড়া নিয়ে থাকবো এরকম যুক্ত আমি না। একটু 4-5 দিকে 3,000 টাকা ভাড়া দিয়ে থাকবো, এই ফ্যামিলি 3,000 টাকা তখন বছরে চলে, 1 বছর। এবং আপনি কিসলুর পরিণতিটা দেখেন, কি ভয়ঙ্কর পরিণতি। বাচ্চা আছে, সংসার আছে, কদিন পরে আমেরিকা চলে যাবে, কিন্তু ওইখানেই শেষ হয়ে গেল। এটা শুধু একটা না, এরকম কত কত যাদের নাম আপনি নিছেন প্রত্যেকেরই তো একই অবস্থা। এর ভিতরে কিছু কিছু বেড়ে গেছে, ওরা খুব ভালো আছে, যেমন ওরা ভালো আছে, দিছে, ওরা আমেরিকা কানাডাতে আছে। কেউ আছে যে ভালো নয়, যেহেতু দেশের নামে রেড ফাইলের নাম আছে, ইন্টারপোলের নাম আছে, একসময় ভালো ছিল। কিভাবে এই ফ্যামিলি থেকে কিভাবে, আরেকটা কথা, মিলন হত্যা এরশাদের আমলে এইটি যে মার্ডারটা, ডাক্তার মিলন হ্যাঁ করেছে, মানে যে মিলনের প্রতিবাদী মুখ, হ্যাঁ, এই যে ওনাকে পরবর্তীতে যে স্ট্যাচুটা হয়েছে যেখানে গুলিটা করছে 90-এর আন্দোলনে, হ্যাঁ কিলার ছিল এবং খুব বিৎকুটে চেহারা। কিন্তু ও যে জায়গায় যাইতো, ও পারমিশন নিত কিসলো থেকে। আরেকটা ছিল মোহাম্মদপুর, এখন 80+ বয়স, 80 কিনা আমি জানি না, যেহেতু 20 বছর যাবত আমি জানি না, কলা বাগানের, ওরা কিন্তু দুর্দর্শ সন্ত্রাসী। হ্যাঁ, ওই যে এখন পেপার দেয় কয় ওই যে ক্যাসিনো, এগুলি কিছুই নেই, এটির পর্দার আড়ালে যারা যারা আছে কিছুই। রংবাদ ছিল ঢাকা শহরে পুরান টাউনের, সে দাওয়াত দিয়ে মানুষ মরত, দাওয়াত দিয়ে নিয়ে দাওয়াত দিত। আমার বাসায় কিন্তু কালকাতার দাওয়াত, আরে ভাই দাওয়াত কেন, এবারে পোলা মাংস কাচ্চি রানবো। তখন তো কাচ্চি বা ঢাকা শহর নিউ টাউনের মানুষ চিনত না যে কাচ্চি কি, তখন ওল্ড টাউনে কাচ্চি চলে। তখন ওই যে সিদ্ধেশ্বরীতে ফখরুদ্দিন বাবুর্চি ছিল, ফখরুদ্দিনের নিয়ে যেত বাড়ি বিরিয়ানির পাখিতে, পাকা খাওয়া দাওয়া করে পরে মারতো। তো ও কিন্তু ওই যে রাশাবাজার মোড়ে মারলো, 30 জনের সাথে লাগছে একা, 30 জন লাগালাই, চাইনিজ কুড়াল, হকি স্টেক এগুলো মারামারি কইরা তারপরে সে উইন্ডেড হয়েছে, তারপরে সে মরছে, আগে সবগুলো মারি নিয়েছে। এরকম রংবাজি করছে। আমি দেখতাম যেমন যেরকম ফিগার সাথে একটা ছিল,
ওরে দেখলে শয়তানরা ভয় পেব। ওর বডিটা ছিল 60 ইঞ্চি, এরকম বডি, মাসলগুলি ছিল মানে 2 হাতে বের পাবো না। এই লোকটা দেখলে তো শয়তান ভয় পাইতো, যে মাস্তানি করবো দেখে কাপড় নষ্ট হয়ে যেত। তা এরা কি রংবাজি গেছে, এখন পোলাপানি গিয়েছে, আবার কোপ মারে, চিন্তাই করে, কয় শিশু সন্ত্রাসী। সো আমি কেন এপিসোডটা প্রচার করলাম? আমি এপিসোডটা প্রচার করলাম আমার কাজের এথিক্যাল দায়বদ্ধতা থেকে। সেটা হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা, এই যে যারা রংবাজি করো, মাস্তানি করছো, বিভিন্ন সময় তোমাদের বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট ভিডিও ফুটেজ বের হয়, সিসি ক্যামেরায় দেখি দৌড়াদৌড়ি করতেছো, কোপাকুপি করতেছো। ভাই, বাপ মা তোমাদেরকে না যখন দুনিয়াতে নিয়ে আসছে অনেক অনেক খুশি হয়েছে, আল্লাহ আমার একটা বাচ্চা দিছে, আল্লাহ এই বাচ্চাটা তোমার রাস্তায় বড় করা তৌফিক দিও, কত কত দোয়া করছে তোমাদের জন্য। এবং এই বাচ্চাটাকে নিয়ে একটা বাপের কত পরিকল্পনা, একটা মায়ের কত পরিকল্পনা, পরিবারের কত কত চিন্তা ভাবনা। বাপ মায়ের কথা না হয় বাদ, অনেকে বাপ মা পাওয়ার সৌভাগ্য হয় না, ঠিক আছে, সাইড করে রাখো। তুমি তো বিশ্বাস করো যে আল্লাহ একজন আছে, হ্যাঁ, উপরে থেকে তোমাকে কেউ না কেউ তোমার কাছে প্রত্যাশা করে আছে যে তুমি এইভাবে চলবা, তাই না? এই মনুষ্য জীবন তোমাকে তো আল্লাহ কুত্তা বিলাই করে দুনিয়াতে পাঠায় নাই, মানুষ করে পাঠাইছে। এবং তুমি এই মনুষ্য জীবনে যেইটার এই নেম ফেম, এই যে ভাইও তো আসলে এখানে নেম ফেমের জন্যই কিন্তু গেছিল, তো সামহাও ওনাকে আল্লাহ তো কোনো না কোনোভাবে বাঁচায় রাখছে, যে কারণে আজকের অনুষ্ঠানে আসছে। এবং বিলিভ মি, উনি যেই লেভেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের যেটা দেখে আসছে, ওই লেভেলে আমি প্রচুর লোকের যাহা বলিব সত্য বলিবতে কনফেস করার সুযোগ দিয়েছি, বড় বড় ক্রাইম করে এসছে, কিন্তু এত হাই লেভেলের আমি পাই নাই আজ পর্যন্ত। তো সেই জায়গা থেকে উনি হয়তো বেঁচে আসছে অনুষ্ঠানে, উনি বলতে পারলো। তোমরা হয়তো অনেকেই বেঁচে থাকবা যারা এই কাজগুলো করো, অনেকেই হয়তো রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো পড়ে থাকবা, এবং তোমার বাপ মা হয়তো জানতেও পারবে না, এবং তোমার পরিবার হয়তো লাশের খবরও পাবে না, মর্গে পড়ে থাকবা, পচে যাবে লাশ। এই জন্য দুনিয়াতে আসছো এই সামান্য কিছু মানে আধিপত্য বিস্তার করা, এই সামান্য কিছু অর্থ, সামান্য বড় ভাই যা বলবে বড় ভাইয়ের জন্য জান দিয়ে দিব, এই যে ব্যাপারগুলা, এগুলা করে নিজের জীবনটাকে শেষ করতেছো, পরিবারটাকে শেষ করতেছো, ধ্বংস করতেছো। এবং এটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে শুরু করে রাষ্ট্রীয় সমস্ত জায়গাতে, ঠিক আছে? এইটা করো না, এবং এইটা জীবনের কোনো কিছু দেয় না। ধরো তুমি তো ওনার লেভেলে যাইতেও পারবা না, উনি যেগুলো করে আসছে, বা তুমি তো কিসলু লেভেলেও যাইতে পারবা না, কিসলু যা করছে ওই টেস্টও পাবা না কোনোদিন। কিন্তু উনি ওনার লেভেলে গিয়াও উনি জীবনের 25-30 বছর আন্ডারওয়ার্ল্ডে থাকছে। উনি এখানেও আসছে, উনি কি পরিমাণ ভয় নিয়ে আসছে, উনি বারবার চিন্তা করতেছে যে এই গল্পটা কিভাবে যাবে এবং কিভাবে প্রচার হবে, আমার আবার ক্ষতি না হয়ে যায়। ডেফিনেটলি গল্পটা রেডি হওয়ার পর আমি ওনাকে দেখাবো, উনি সাইন দিলে তারপর আমি প্রচার করবো যে ভাই আপনি দেখেন আপনার জায়গা থেকে ঠিক আছে কিনা। আর তোমাদের হয়তো সেই সব জায়গায় যাওয়া হবে না, আর গেলেও যে তুমি ভালো থাকতে পারবে বিষয়টা এরকম না। সো আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও আজকের পরে। এবং যারা আজকের এই ঘটনাগুলো শুনলেন তারা দুইটা জিনিস নিতে পারেন। একটা হচ্ছে শুভদুহি মনে করতে পারেন একটা এন্টারটেইনমেন্ট, গডফাদার মুভির মতো। আরেকটা মনে করতে পারেন যে যা শুনলেন, যা দেখলেন, যা বুঝলেন, এই রাস্তা কখনোই ভালো রাস্তা নয়, এবং এই রাস্তায় কোনোদিন ভুলেও কখনো পা বাড়াবেন না। সম্মান ক্ষমতা দেবার মালিক আল্লাহ, এবং সেটা যদি সৎপথে আসে তাহলেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর সেটা যদি অন্যায় পথে আসে, অন্যভাবে আসে, তাহলে আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আমাকে এখান থেকে নিয়ে গিয়ে বরং ভিখারির জীবন দাও, তবুও তুমি আমাকে ন্যায়ভাবে বাঁচার তৌফিক দাও। আরেকটা জিনিস একটু যোগ করে রাখি, এখানে যে নামগুলো এসছে সেই নামগুলা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি পরিচিত বাংলাদেশের ক্রাইম অঙ্গনে, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। কিছু কিছু জায়গা থেকে আপনারা হয়তো বা ধারণা করতে পারবেন এইটা বোধহয় ওই ব্যক্তির কথা বলা হয়েছে। সেই জায়গাটিতে আমি একটু কথা বলতে চাই। আমার এই ভিডিওর কোনো অংশ কেটে নিয়ে যদি পরবর্তীতে কেউ ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের তার ছবি লাগিয়ে বা অন্য কোনো লাগিয়ে যদি প্রচার করেন বা কোনোভাবে করার চেষ্টা করেন, তাহলে আমি বলবো আমার ভিডিওকে মিসলিড করা হয়েছে, এবং যিনি প্রচার করবেন বা যাকে মিসলিড করবেন এই দায়িত্ব সম্পূর্ণরূপে তার, এবং এটার দায়ভার তাকে বহন করতে হবে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।